ওয়েলকাম টু স্টেশন সবসময় আপনাদের পাশে আছে শিখায় তৈরি করি এবং জ্ঞান ভাগাভাগি। এইরকম ড্যাশবোর্ড আসছে না সবার? আচ্ছা, এইখানে আসার পরে স্ক্রিন অপশন নামে একটা জিনিস আছে, আমরা দেখতে পারতেছি সবাই স্ক্রিন অপশন। এই যে সো আমাদের এইখানে হোম পেজটাকে আমরা যত ফ্রেশ রাখবো তত আমাদের কাজ করতে ভালো লাগবে। সো আমরা চাইতেছি যে শুরুতে হোম পেজটা একদম ফাঁকা থাকুক বা আমাদের ড্যাশবোর্ডটা খালি থাকুক। সো স্ক্রিন অপশনে ক্লিক করার পর এখানে যতগুলো চেক মার্ক আছে সবগুলাকে আনমার্ক করে দিই। তারপর আবার স্ক্রিন অপশনে ক্লিক করি, তাহলে অলমোস্ট আমাদের পেজটা এরকম দেখা যাচ্ছে, তাই না? এবং এরপরে হচ্ছে আমরা কার্ডফ্লোটা ইনস্টল করছিলাম, এবং কার্ডফ্লোর জন্য একটা ম্যান্ডেটরি প্লাগইন হলো এলিমেন্টর। আমার মনে হয় এই দুইটা প্লাগইন সবার ইনস্টল করা আছে। যাদের ইনস্টল করা নাই তারা কিভাবে ইনস্টল করব, প্লাগইনস নামে আমাদের একটা সাইডে অপশন আছে, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে গিয়ে আমরা চেক করতে পারবো যে আমাদের কি কি প্লাগইন বর্তমানে ইনস্টল করা আছে। সো আমরা একটু চেক করি। সো আমাদের কার্ডফ্লো দরকার, কার্ডফ্লো আছে এবং এলিমেন্টর দরকার, এলিমেন্টর আছে। সো আমাদের যে দুইটা প্লাগইন দরকার ছিল সেই দুইটা প্লাগইন অলমোস্ট আছে, তাহলে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এখন ল্যান্ডিং পেজের জন্য যেটা হয়, ল্যান্ডিং পেজের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, ল্যান্ডিং পেজের মধ্যে প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে এবং ল্যান্ডিং পেজের মধ্যে একটা ফর্ম থাকে যেখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে। সো এইটার জন্য হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ভাবে আমরা হচ্ছে ফর্ম বানাইতে পারবো না, এবং ফর্ম বানাইলে ওইটা হচ্ছে আমার অর্ডার বা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বা ই কমার্স সিস্টেমটা মেনটেন করা হচ্ছে উ কমার্স। আচ্ছা, আরেকটা প্লাগইন দরকার উ কমার্স। আমার মনে হয় উ কমার্স প্লাগইনটাও সবাই ইনস্টল করে রাখছেন, রাইট? আচ্ছা, এটা আমরা পরবর্তীতে সেটআপ করব। সো ই কমার্স প্লাগইনের জন্য যেটা হয় যে আমার একটা ওই যে চেকআউট যে একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে চাইলে আমি একটা পেজের মধ্যে আনতে পারি না। এই জন্য আমার কি করতে হয়, তখন আমার এই কার্ডফ্লো প্লাগইনটা ইউজ করতে হয়। ওরা কি করছে, ওরা একটা পেজের মধ্যে এরকম চেকআউট ফর্ম রাখছে, যার ফলে আমরা খুব সহজেই এটাকে কাস্টমাইজ করতে পারি। ওকে, সো আমার সর্বপ্রথম হচ্ছে ই কমার্স প্লাগইন বা প্লাগইন যেটা আমরা ইনস্টল করছি সেটাকে সেটআপ করতে হবে। সো আমরা তাহলে ই কমার্স প্লাগইনের উপরে জাস্ট মাউসটা রাখবো, এটাকে বলে হোভার করা। সো আমি যদি মাউসটা ই কমার্সের উপর রাখি, তাহলে দেখেন আমার কাছে অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? আসছে না সবার কাছে? রেসপন্স না করলে আমি মনে করবো যে আপনারা ক্লাসে নাই। আচ্ছা, স্যার বলার দরকার নাই। সো ই কমার্সে যাওয়ার পরে আমরা সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে আসলাম। ওকে, সেটিংসে আসার পর আমাদের কাছে কিছু ইন্টারফেস আসবে, আমরা একটু দেখি ব্যাপারগুলা। আচ্ছা, প্রথমে আসছে হচ্ছে জেনারেল। এই বিষয়গুলো কেন বলতেছি, কারণ হচ্ছে আপনি ফানেল টানেল সবকিছু দিয়ে রেডি করলেন, কিন্তু পরবর্তীতে অর্ডার প্লেস করতে যাবেন, দেখবেন বিভিন্ন ধরনের এরর আপনার সামনে আসবে, তখন আর আপনি এগুলা কাটাই উঠতে পারবেন না যদি বেসিকটা না জানেন আর কি। যাই হোক, ওয়ার্ডপ্রেস খুবই বেসিক একটা ব্যাপার, জাস্ট একবার দেখলে দুইবার দেখলেই মনে থাকবে আর কি। সো প্রথমে আসে হচ্ছে স্টোর অ্যাড্রেস। স্টোর অ্যাড্রেস বলতে বুঝাইতেছি আমরা যে অনলাইন বিজনেসটা করতেছি সেটা ঠিকানাটা কোথায়। সো এখানে ইজিলি আমরা বুঝতেই পারতেছি, বলতেছে স্টোর অ্যাড্রেস লাইন 1। সো আমরা একটা এখানে নিজেদের মতো দিতে পারি, তারপর 2 এইখানেও আমরা দিতে পারি। আমরা চাইলে সিটি সিলেক্ট করতে পারি, যেমন ঢাকা এখানে লিখে দিতে পারি। তারপর হচ্ছে কান্ট্রি আমরা সিলেক্ট করতে পারি বাংলাদেশ, যদি বাংলাদেশের বাইরে থাকি তাহলে সেই কান্ট্রিটা সিলেক্ট করব। এবং হচ্ছে আরেকটা জিনিস আসে হচ্ছে সেলিং লোকেশন, যে সেল টু অল কান্ট্রি। আপনি হচ্ছে এইটা ডিপেন্ড এখন করবে না, পরবর্তীতে যা লাগতে পারে। আপনি যদি শুধুমাত্র বাংলাদেশ দেন তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি বাইরের দেশে সেল করতে গেলে আপনার বাইরের অ্যাড্রেসটা যখন বসাবেন তখন ই কমার্স বলবে যে না, তুমি তো বাইরের দেশে সেল করতে পারবা না, কারণ তুমি অপশনটাকে বন্ধ করে রাখছো। ধরেন একটা কাস্টমার আপনার কাছে আসলো ওয়ার্ডপ্রেসের একটা ইরর নিয়ে। ইররটা কি, ভাই আমি আমার প্রোডাক্ট তো চাইনাতে যাওয়ার কথা, কিন্তু চাইনার মানুষ যখন আমার ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারে না। কেন পারে না? কারণ আমরা সিলেক্ট করে রাখছি যে কাদের কাছে সেল করবো প্রোডাক্টটা, বাংলাদেশে। সো এই জন্যই হচ্ছে সেলিং লোকেশনটা আমরা সেল টু অল কান্ট্রিজ থেকে দেখেন, এটা যদি আমরা ক্লিক করি তাহলে তিনটা অপশন আমাদের মধ্যে আছে। একটা হচ্ছে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, মানে হচ্ছে একটা বা নির্দিষ্ট কয়েকটা দেশ ছাড়া সবগুলা কান্ট্রিতে আমরা সেল করব, এইটা একটা অপশন। এবং আরেকটা আছে হচ্ছে স্পেসিফিক কান্ট্রি, শুধুমাত্র আমরা ওই কান্ট্রিতেই সেল করব। বাট আমাদের তো এত কিছুর দরকার নাই, আমরা জাস্ট খালি কি দিলাম, সেল টু অল কান্ট্রিজ দিয়ে রাখলাম, এটা যার যার মতো চেঞ্জেস করতে পারে। সো এরপর হচ্ছে শিপিং লোকেশন। শিপিং জিনিসটা আমি একটু বুঝাই। শিপিং হইলো, ধরেন আপনি আপনার একটা বিজনেস করতেছেন জামালপুরে, আপনার একটা কাস্টমার হলো ঢাকাতে, আপনার জামালপুর থেকে ঢাকা পর্যন্ত যে যাবে, এই যে সিস্টেমটা, এটা হলো শিপিং সিস্টেম।
সো এখন মানে হচ্ছে আপনি যদি দিয়ে রাখেন যে আমার শিপিংটা আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে রাখবো, তাহলে হচ্ছে আপনি যখন অর্ডার করতে যাবেন তখন কোনো বাগ দেখাবে না। কেমন বাগ হবে এটা আমরা সামনের দিকে যখন কাজ করব তখন ফেস করব, দেখতে পারবো। তবে আপাতত আমরা দিয়ে রাখতেছি যে সব কান্ট্রিতে আমরা সেল করবো, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে যে ডিফল্ট কাস্টমার লোকেশন। ডিফল্ট কাস্টমারের লোকেশন আমরা দেখতে পারবো, কাস্টমারের আইপি দেখতে পারবো। এই আইপি দেখে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো অনলাইন বিজনেসে, সেটা হলো ফেক অর্ডার। ফেক অর্ডার, যারা আর কি অনলাইন বিজনেস করছেন আর কি তারা হয়তো বা জানেন, ফেক অর্ডার আসে অনেক। মানে হচ্ছে একই নাম্বার থেকে বারবার অর্ডার আসে, তারপর হচ্ছে একই আইপি থেকে বারবার অর্ডার আসে। সো এইগুলা স্টপ করার জন্য আমাদের আইপি গুলাকে ব্লক করতে হয়। সো এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে পরবর্তীতে কিভাবে করে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে নিচের দিকে আসি, টেক্সট কুপন এরকম আপনারা যদি জাস্ট একটু পড়েন তাইলেই বুঝবেন। এই পেজটাতে আহামরি এরকম কোনো কিছু নাই। আরেকটা জিনিস আছে সেটা হলো কারেন্সি। কারেন্সি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশে আছি আমরা অবশ্যই ইউএস ডলার ব্যবহার করব না, তাই না? আমরা এখানে তাই বিডিটিটা দিছি। সো অনেকেই দেখবেন, আপনারা অনেকেই যারা হচ্ছে ই কমার্স ইনস্টল করছেন অনেকের এখানে এসে দেখবেন যে ইউএসডি লেখা আছে। কেন লেখা আছে? কারণ আপনি উপরের দিকে যাই দেখবেন আপনার ওইখানে বাংলাদেশ সিলেক্ট করা নাই, এই জন্য এখানে ইউএসডি আসছে না অনেকের। এইটা কেন আসছে জানেন? আপনারা যখন হচ্ছে ই কমার্সটাকে ইনস্টল করছেন, করার পর একটা সেটআপ পেজ আসছিল যে আই এম সেলিং অর আই এম রানিং সেলিং, এরকম একটা অপশন আসছিল না? এবং ওর পরে আসছিল যে আপনার লোকেশন সেট করেন, আপনার বিজনেসটা কোন টাইপের সেটা সেট করেন। আপনারা ওইটা সেট করেন নাই বিধাই এই জায়গায় এরকম প্রবলেম হয়েছে। সো আমি যখনই কোনো একটা কাজ করব, ওই কাজে কি কি প্রবলেম হইতে পারে এবং কিভাবে আমি এটাকে সলিউশন করবো এটা যদি না জানি তাহলে আমি পদে পদে ধরা খাবো, তাই না? সো এই জন্য আর কি এত কথা বলা জাস্ট। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কারেন্সি পজিশন। মানে হচ্ছে আমি এটা হইলে হবে কি 500 টাকার সাইনটা থাকবে, একটা আছে রাইট, একটা হলো লেফট। রাইট থাকলে হচ্ছে কি টাকার ডান দিকে থাকবে, মানে 500-র পরে হচ্ছে টাকার সাইনটা থাকবে। আর লেফট দিলে হবে কি আগে টাকার সাইন থাকবে তারপর 500 থাকবে। সো এটা যে এরকম আছে থাকলো। আরেকটা জিনিস হলো নাম্বার অফ ডেসিমেল, আর এটা হচ্ছে সেপারেটর। সেপারেটর মানে হচ্ছে যে আমরা বাঙালি লিখতে গেলে 1500 টাকা লিখলে কিভাবে লিখি, একের পর একটা কমা দেই তারপর আবার 500 দেই না? সো ও বলতেছে এরকম সেপারেটরটা তুমি কি দিবা। সো এইখানে কমা দেওয়া আছে থাকলো, বাট আমরা যদি কোনো কাস্টমার যদি বলে যে ভাই তার বাংলাদেশে কমা চলতেছে অন্যান্য কান্ট্রিতে কমা নাও চলতে পারে, মানে হইতে পারে আর কি, সো তখন আপনি এটা নিজের মতো চেঞ্জ করে দিতে পারবেন। আরেকটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল জিনিসটা তো আমরা সবাই বুঝি, মানে হচ্ছে আমরা যদি 1 লিখি তাহলে কি হবে, এখানে ডেসিমেলের কাউন্টার নাম্বার কত দেওয়া আছে? 2। ঘুমায় গেছেন নাকি? আচ্ছা, তাইলে হচ্ছে ডেসিমেল নাম্বার কত দেওয়া আছে? তাইলে আমি যদি 1 লিখি কত দেখাবে? 1 দেখাবে না, 1.00। এক লিখলে কি হবে? 1.00। কিন্তু ধরেন আপনি একটা প্রোডাক্টের দাম রাখলেন 100 টাকা, আমরা কি বাঙালি না? বাঙালি ঢুকার পরে দেখলো কি 100.00, এখন সেই ডটটা চোখে দেখে নাই, সে মনে করবে কত? 1000। তাইলে কি সে কি অর্ডার করবে? কখনোই করবে না। সো আমরা তাইলে এখান থেকে ডেসিমেল রাখতেই চাচ্ছি না। ডেসিমেল তো না রাখার কোনো ওয়ে নেই, ডেসিমেল না রাখার কোনো ওয়ে নেই, জিরো দেওয়ার অপশন আছে। সো ডেসিমেল নাম্বার 2, সো এটাকে আমরা কি করে দিব? 0 করার পরে আমরা যাই করি না কেন এটা আমরা সেভ করতে হবে। সো সেভ করার জন্য সেভ চেঞ্জেস এ ক্লিক করব। আর কার্ড ফ্লো আপনারা যা যাই করছেন, কার্ড ফ্লো স্টোর চেক আউট হবে না, ওটা ফানেল হবে, যাই হোক। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এগুলো একটু দেখে রাখি, হয়তো বা বোরিং লাগতেছে সবার কাছে কথাবার্তা শুনতে, যাই হোক। আচ্ছা, এরপর হলো শপ। শপের ভিতরে আছে হচ্ছে ধরেন শপ পেজ বলতে আমরা কোন পেজটাকে বুঝাবো, সব বুঝাবো বা হ্যান ত্যান হাবিজাবি বুঝাবো। ধরেন আমরা একটু বোঝানোর চেষ্টা করি। আমার একটা ধরেন এইটা আমার একটা ওয়েবসাইট, এখানে এই শপ নামে ধরেন আমার এখানে 4টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? সবই অবশ্য ছবি এক, বাট নামগুলা চেঞ্জ করে দিয়ে প্র্যাকটিস পারপাসে করা। আমি যখন শপে ক্লিক করি, সো আমার সবগুলা প্রোডাক্ট কি এখানে চলে আসতেছে। অথবা আরেকটা দেই, দাঁড়ান, আচ্ছা এইটাও হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য একটা করা ফুল কমপ্লিট ওয়েবসাইট। সো ধরেন এইখানে আমরা যখন হোম পেজে ঢুকতেছি তার অনেকগুলা প্রোডাক্ট এইখানে দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে তার সবগুলা প্রোডাক্ট একটা পেজে দেখতে, সবগুলা প্রোডাক্ট। সো এইটার জন্য একটা অপশন হলো কি শপ পেজ। সো এটার পরে যদি আমি লিখি শপ,
এখানে অবশ্য লিঙ্ক করে দেওয়া না, এই জন্য এরকম আসতেছে। তো আমি যদি সব করি তাহলে হচ্ছে ওর যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো আমার এখানে চলে আসবে। এইটাকে বলতেছি আমরা, যাই হোক এইখানে হয়তো বা কোনো একটা ইররের কারণে আসতেছে না, এটা তো হচ্ছে সাবডোমেনে করা। আচ্ছা, সো এইটাকে আমরা বলতেছি সব পেজ, মানে ওর যতগুলো প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোকে আমরা কি নামে দেখাইতে চাই। সো আমরা এটা বাই ডিফল্ট ভাবে সব থাকে পুরা, এই যে এইখান থেকে আমরা চাইলে নতুন একটা পেজ করে পরবর্তীতে চেঞ্জেস করে দিতে পারবো, বাট ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে সব প্রোডাক্টের একটা পেজ যেটা থাকে সেটার নাম কি, সব পেজ। ওকে, জাস্ট আমরা এতটুকু বুঝলেই হবে। এবং হচ্ছে মেজারমেন্ট, মানে আমরা যে প্রোডাক্টগুলো সেল করতেছি মেজারমেন্ট হবে না কেজি হবে, মেজারমেন্ট মানে কেজিতে হবে না লিটারে হবে, এটা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। বাট আমরা যেহেতু ইন জেনারেলি বাঙালি হচ্ছে এক এক সময় এক এক বিজনেস করে, আমি দেখছি হচ্ছে ধরেন এই যে এই বিজনেসটার মধ্যে এ হইলো খেজুর বিক্রি করতো, মূলত সে খেজুরও বিক্রি করতো, শার্টও বিক্রি করতো, প্যান্টও বিক্রি করতো, পরবর্তীতে হচ্ছে বাচ্চাদের ওই যে ফিটার টাইপের কিছু থাকে না, এগুলোও বিক্রি করতো। তো বাঙালিরা সবই করে আর কি। তো আমাদের এগুলা হচ্ছে তাই এই যে ইউনিট এগুলা কিছু সিলেক্ট করার দরকার নাই। আপাতত আমরা এই প্রোডাক্ট পেজটা বুঝলাম। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শিপিং। শিপিংটা যদি আমরা মানে সেট না করি প্রপার ওয়েতে তাহলে হচ্ছে আমার অর্ডারই হবে না। আচ্ছা, শিপিং সেট করার পরে অনেকের দেখবেন এইরকম ফাঁকা আছে, আবার অনেকের দেখবেন বাংলাদেশ লেখা আছে। বাংলাদেশ লেখা আছে কারো কাছে? আছে না? আচ্ছা, যাই থাকুক না কেন আপনি ওইটার পাশে দেখেন ডিলেট নামে একটা অপশন আছে, ডিলেট করে দেন, যা আছে ওইটা ডিলেট করে দেন। কার কার বাংলাদেশ ছিল একটু দেখি তো, হাত তুলেন তো। বাংলাদেশ ছিল, তার মানে আপনারা শুরুতে সেট করছিলেন। অনেকের এরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে, সবার ব্ল্যাঙ্ক আছে। আমি আবার মনে করতেছি আপনারা ঘুমায় যেতেছেন। না, আমার আমার ক্লাসে হচ্ছে সবাই। আচ্ছা, তো আমরা শিপিংটা সেট করি আর কি। শিপিং সেট করি বলতে আপনি যখন ওয়েবসাইটে একটা কিছু অর্ডার করতে যাবেন দেখবেন যে দুইটা অপশন আপনার কাছে আসে। আপনি কি ঢাকার ভিতরে না ঢাকার বাইরে? অনলাইনে আপনার অর্ডার করছেন না কখনো? করতে গেলে আপনাকে দেখাবে আপনি কি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে। এই জিনিসটা হলো আপনার শিপিং চার্জ, কারণ আপনি যদি ঢাকার মধ্যে থাকেন আপনার শিপিং চার্জ কমে যাবে, ঢাকার বাইরে থাকলে শিপিং চার্জ বেড়ে যাবে। এই সিস্টেমটা হচ্ছে কি আমরা এখান থেকে করতে পারি। সো এই জন্য আমরা কি করবো, একটা শিপিং জোনের একটা সেট করব। সো অ্যাড শিপিং জোনে ক্লিক করলাম। আর হচ্ছে আমি যখন একটা কিছু দেখাবো এইটা করার জন্য আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিব। সো আমি করার টাইমে করলে কি হবে, আপনারা এটা বুঝবেন না, মনে থাকবে না। ওকে, সো শিপিং জোন হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারলাম। আর এখানে দেখেন যে বাংলাদেশ চলে আসছে বাই ডিফল্ট, যেহেতু আমরা আগে বাংলাদেশ সিলেক্ট করছিলাম। যাই হোক, ওকে। আচ্ছা, এরপরে দেখেন শিপিং মেথড নামে একটা অপশন আছে। এইখান থেকে আমরা মূলত এই কাজগুলো করতে পারি। ধরেন একটা অ্যাড শিপিং মেথডে ফ্রি, অনেকে আছে না অনেক প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি। সো এইটা হলো ফ্রি শিপিং, মানে হচ্ছে ডেলিভারি কোনো চার্জ নাই। আরেকটা আছে হচ্ছে ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট হলো কি, মানে আমি যেটা সিলেক্ট করে দিব সেইটাই হবে। ধরেন এইটা আমরা ফ্রি শিপিং দিয়ে একটু জাস্ট দেখি, কন্টিনিউ দিলে আমার সামনে কি আসে। আচ্ছা, এখানে বলতেছে যে তুমি ফ্রি শিপিং এর কোনো নাম দিবা কিনা বা এইভাবেই থাকবে কিনা। সো অনেক জায়গায় দেখবেন এখানে লেখা থাকে যে হোম ডেলিভারি ফ্রি বা ফ্রি হোম ডেলিভারি। আচ্ছা, স্যারের এখানে তো অব্র নাই, সরি আমি বসতে। আচ্ছা, অ্যাড শিপিং মেথডে ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে ফ্রি শিপিং দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এখানে অপশন চলে আসবে যে তুমি এই ফ্রি শিপিং নামটাকে চাইলে চেঞ্জ করতে পারবা, এই যে এইরকম। সো এইখান থেকে আমরা একটু বাংলাটা অন করি, লিখলাম যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা নাম দিলাম কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি। এবং নিচে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রি শিপিং রিকোয়ার্ডস। রিকোয়ার্ডস বলতে বুঝাইতেছি আমাদের এখানে কি আছে, নো রিকোয়ারমেন্ট। নো রিকোয়ারমেন্ট বলতে বুঝাইতেছি যে কোনো রিকোয়ারমেন্ট নাই, কেউ অর্ডার করলে যেই অর্ডার করবে তারই কি মানে হোম ডেলিভারি কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। এবং এইখানে এটাকে যদি আমরা ক্লিক করি আরো অনেকগুলো অপশন আমাদের এখানে আসতেছে। একটা হচ্ছে এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন, মানে হচ্ছে আমি একটা কুপন রেডি করতে পারবো যে এই কুপনটা যদি যে অ্যাপ্লাই করবে শুধুমাত্র তার জন্য কি হবে, ডেলিভারিটা ফ্রি হবে।
এবং পরবর্তীতে আরেকটা আছে মিনিমাম অর্ডার, মানে আমি সেট করে দিতে পারি আমার মিনিমাম অর্ডার যদি 500 টাকার বেশি হয়, অর্থাৎ কেউ যদি 499 টাকারও অর্ডার করে তাহলে তার কি হবে, ডেলিভারি চার্জ থাকবে। আবার যার 501 টাকা হবে তার ডেলিভারি চার্জ দিতে হবে না। এরকম করে আমরা জাস্ট এটাতে ক্লিক করলেই যে মিনিমাম অর্ডার আমরা যদি সিলেক্ট করে দেই ধরেন 500, তাহলে যে 501 টাকা অর্ডার করবে তার ডেলিভারি চার্জ ফ্রি। এরপর আরেকটা অপশন আছে হচ্ছে এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট কুপন, মানে হচ্ছে আমি সিলেক্ট করে দিতে পারি যে ধরেন 2000 টাকার প্রোডাক্ট হইলে তখন আপনি এই কুপনটা ব্যবহার করতে পারবেন এবং এই কুপন ব্যবহার করলে তখন আপনার ডেলিভারি চার্জ ফ্রি হবে। বলে না, বলে যে আপনারা হচ্ছে এই কুপনটা ব্যবহার করে এত % ডিসকাউন্ট পাবেন, তবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি, আপনার মিনিমাম অর্ডার হইতে হবে 2000 টাকা। বুঝতে পারছি ব্যাপারটা? এইটা হলো এই অপশন। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এন্ড কুপন, মানে হচ্ছে মিনিমাম অর্ডার মানে ধরেন আমি বলে দিলাম হয় তুমি 3000 টাকার অর্ডার করো অথবা এই কুপনটা ব্যবহার করো, তাইলেই তুমি কি হয়ে যাবা, ডেলিভারি চার্জ ফ্রি পাওয়া যাবে। বাট আমরা চাইতেছি যে বাঙালি এত কিছুর দরকার নেই, আমরা চাইতেছি জাস্ট নো রিকোয়ারমেন্ট দিয়ে ক্রিয়েট এন্ড সেভ করে দিলাম। তাহলে এখন আমার ওয়েবসাইটে যে অর্ডার করবে তার কোনো ডেলিভারি চার্জ আছে নাই। বাট আমরা চাইতেছি, আচ্ছা এটা এরকম, এই যে এরকম দেখাবে, আমরা চাইলে এখান থেকে এনাবেল দেওয়া আছে না, আমরা আমাদের প্রয়োজনে আমরা চাচ্ছি না যে ডেলিভারি চার্জ দিলে আমার বিজনেসে লস হচ্ছে, আমরা চাচ্ছি অফ করে দিতে। তো এখানে ক্লিক করে দিলে অফ হয়ে যাবে এবং নিচে একটা অপশন আছে সেভ চেঞ্জেস, এটা দিলে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে শিপিং চার্জ তো রাখতেই হবে, একটা শিপিং কি করতে হবে, রাখতেই হবে, হয় ফ্রি রাখি অথবা ফ্ল্যাট রেট রাখি। তো আমরা তো ফ্রি বন্ধ করে দিছি, তাহলে আমার তো একটা ফ্ল্যাট রেট রেডি করতে হবে। সো আমরা চলেন একটু রেডি করি, ঢাকার মধ্যে ঢাকার বাইরে, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, বাট বাইরে হইলে এটা অন্যরকম হইতে পারে। ফ্ল্যাট রেট, কন্টিনিউ। আচ্ছা এইখানে একটা বিষয় হলো যে তুমি কি নাম দিবা। সো আমরা এখানে যে নামের ক্ষেত্রে লিখতে পারি যে ঢাকার মধ্যে। আমার কথা কি বুঝা যাইতেছে না, আমি অনেক জোরে বলতেছি? যাই হোক, আচ্ছা আমরা লিখলাম যে ঢাকার মধ্যে, এবং এখানে একটা জিনিস আছে যে এটা কি টেক্সেবল নাকি টেক্সেবল না, মানে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি এটার জন্য কি আপনি সরকারকে ট্যাক্স দিবেন নাকি দিবেন না। এইটা আসলে বাংলাদেশে কোনো কাজেই লাগে না, কারণ বাংলাদেশে অনলাইন বিজনেসে কেউই ট্যাক্সের হিসাবই করে না। বাট কিন্তু আপনি যখন বাইরের কান্ট্রির মানুষদের সাথে যখন কাজ করবেন, সে আপনাকে বলে দিবে যে আমি যখন অর্ডার করতেছি বা আমার যখন অর্ডার করতেছে এই হিসাবটা যেন চলে আসে যে আমার আমার কি পরিমাণ ট্যাক্স আসতেছে। ঠিক আছে, সো আপনি চাইলে ট্যাক্স রেটটাকে অ্যাড করে দিতে পারবেন, যার ফলে কি হবে, ও খুব সহজেই পর 1 মাস শেষে গিয়ে হচ্ছে ওই পরিমাণ ট্যাক্সটা দিয়ে দিতে পারবে আর কি। ওইটা ই-কমার্সের আরেকটা সেটিংস আছে, বাট আমরা এখান থেকে চাইতেছি না কোনো ধরনের ট্যাক্সেবল কিছু রাখতে। সো নান করে দিলাম কস্ট। কস্টের এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম ধরেন 60 টাকা, এত কম, আচ্ছা আমরা 70 টাকা দেই। ও আচ্ছা, মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বাংলা লিখলে হবে না, এখানে ইংলিশ লিখতে হবে মাস্ট। এখানে অব্র নাই তো স্যারের এটাতে। 70 টাকা দিয়ে আমরা ক্রিয়েট এন্ড সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে আপনারা কি মানে ঢাকার বাইরে এই দুইটা শিপিং মেথড সেট করতে পারবেন না? পারবেন না? 2 মিনিট সময় করেন, দুইটাই করবেন, দুইটাই একসাথে করবেন, 2 মিনিট সময়। তাদের জন্য একটা সহজ সমাধান, ধরেন অনেকের জ্যাম্প হইতেছে না, একটু খেয়াল করেন, খেয়াল করেন প্লিজ। ধরেন অনেকের জ্যাম্প আসতেছে না, অনেকের ইনস্টল হইতেছে না, জ্যাম্প ডিলিট করে আপনি আবার ইনস্টল করার চেষ্টা করতে হইতেছেন না। এইটার সহজ সমাধান কি, আপনারা গুগলে যাবেন, আমার সাথে সাথেই যান একদম ডিরেক্ট, এটা দেখে নেন গুগল, মানে তাহলে হচ্ছে কি আমি আপনাকে 2 দিনের জন্য একটা ফ্রি হোস্টিং এবং ডোমেইনের একটা ব্যবস্থা করে দিতেছি, ভ্যালিডিটি থাকবে 2 দিন। এত এই যে ইনস্টল করা, জ্যাম ইনস্টল করা এত ঝামেলাতে দরকার নেই, আপনি সার্চ করবেন WP টেস্ট, টেস্ট WP নামে একটা ফাইল এরকম আপনার সামনে আসবে। আগে একটু দেখেন ভাই, তাইলে আর ভুল হবে না। দেখার পরে এখানে যাবেন, এখানে ক্লিক করার পরে গেট সেট ইট আপ, আচ্ছা প্লিজ, আচ্ছা এখান থেকে যে এগ্রি ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেখেন আপনাকে দিয়ে দিছে, কি দিয়ে দিছে, আপনার সাইট নেম হলো আনসুইটেবল ফল, ইউআরএল হলো এইটা, আর অ্যাডমিন হলো এইটা। এটাকে আপনারা কপি করে রাখেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট কিভাবে নাই জানেন? কি আসছে?
আবার 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 সেট ইট আপে ক্লিক করেন, ওই যে আসতেছে কি বলছে, ইউ অলরেডি ক্রিয়েটেড টু সাইট। ও আচ্ছা, এইখানে আবার একটা প্রবলেম হলো কি, না এটা একটু মিউট করে নিই। আচ্ছা, এইখান থেকে পরবর্তীতে ওই যে অ্যাক্সেস ইট নাও এ ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে এইটা হচ্ছে আপনি যদি লগ ইন করেন এখানে তাহলে 7 দিন ভ্যালিডিটি থাকবে, আর যদি লগ ইন না করেন তাহলে 2 দিন ভ্যালিডিটি থাকবে। বাট আপনি প্রত্যেকবার ভ্যালিডিটি শেষ হয়ে গেলে আবার ইনস্টল করবেন ফাইলগুলো ব্যাকআপ রেখে, তাই না? ওকে, কারণ হচ্ছে আমরা যখন মানে রিয়েল লাইফ বা আমরা যখন হচ্ছে ওই লাইভ প্রজেক্ট গুলো করতে যাব তখন আবার এই জ্যাম্প ইনস্টল করে এই কাজগুলো কখনোই করার দরকার হবে না। বুঝছি সবাই? ওকে ঠিক আছে, আমরা একটু সামনের দিকে আগাই। এটা আচ্ছা রেকর্ড হচ্ছে তাহলে। আচ্ছা এই যে এটা হচ্ছে নতুনটা, যাই হোক। সো আমরা এইভাবে শিপিং মেথডটাকে অ্যাড করে রাখছি, সবারই অলমোস্ট এই শিপিং মেথডটা হইছে। এখন আমরা যেটা করব যে চাচ্ছি যে আপাতত হোম ডেলিভারিটা ফ্রি রেখে হচ্ছে সাইটটাকে কাজ করার জন্য সেইটাকে এনাবেল করে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। আচ্ছা, সেভ চেঞ্জেস দেওয়ার পর আমার এখানে পেমেন্ট নামে একটা অপশন আছে এবং শিপিং সেটিং, ক্লাসেস, লোকাল পিকআপ এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। এবং পেমেন্ট নামে একটা অপশন আছে, আমরা পেমেন্টে ক্লিক করি। পেমেন্টটা তো আমাদের খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ হচ্ছে আপনি একটা বিজনেস চালাবেন, আপনার পেমেন্টটা আসবে কি আসবে না এটার উপর ডিপেন্ড করতেছে না। সো আমরা এখান থেকে বিকাশে পেমেন্ট নেওয়ার সিস্টেম করতে পারবো, আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম করতে পারবো। সো আমরা শুরুতে চলেন ক্যাশ অন ডেলিভারিতেই করি, কারণ বাঙালিরা কেউই এখন আগে টাকা দিয়ে পরে প্রোডাক্ট দিবে এটা বিশ্বাস করে না, তাই না? সো এইটার জন্য আমরা কি করব, পেমেন্টে ক্লিক করার পরে টেক অফলাইন পেমেন্ট নামে একটা অপশন আছে, কাইন্ডলি ফ্যানটা একটু দিয়েন তো। পেমেন্টে ক্লিক করলে দেখেন তিনটা অপশন আছে অফলাইন পেমেন্ট, একটা হলো ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, আর একটা হলো ক্যাশ অন ডেলিভারি। সো আমরা ক্যাশ অন ডেলিভারিটাকে এনাবেল করে দিচ্ছি। ওকে, এনাবেল করে দিছি। এখান থেকে আমরা যদি ম্যানেজে ক্লিক করি আমাদের কাছে কয়েকটা অপশন আসবে, যেগুলো হচ্ছে আমরা এখান থেকে যে ক্যাশ অন ডেলিভারি লেখা না, এটাকে আমরা চাইলে বাংলায় করে দিতে পারবো, লিখতে পারবো। তো আমরা যে সাইটটা নিয়ে কাজ করতেছি এইখানে এই যে ক্যাশ অন ডেলিভারি কিতে লেখা আছে, বাংলাতে। তো আমরা এটাকে কপি করে আমাদের এখানে দিয়ে দেই। এবং এই যে ডেসক্রিপশনে দেখেন লেখা আছে কি যে পণ্য হাতে পেয়ে টাকা বুঝিয়ে দিন। তো আমরা এটাকেও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা তাইলে প্রত্যেকটা জিনিস শেষ হলে কি করব, কাজ করা শেষ হলে কি করব, সেভ চেঞ্জেস এ ক্লিক করব। সো সেভ চেঞ্জেস নামে একটা অপশন আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা এইভাবে আমাদের মোটামুটি ইন জেনারেল যেই কয়েকটা সেটিং আমার ই-কমার্সে করা দরকার ছিল করছি। এরপর আমরা যেটা করব, কার্ট ফ্লোর উপরে জাস্ট মাউসটা রাখবো, রাখার পরে ফানেল নামে একটা অপশন আছে, তাই না? আমরা ফানেলে ক্লিক করব। আসছে, এরকম ইন্টারফেস আসছে সবার। আচ্ছা, এইখানে আসার পরে দেখেন লেখা আছে যে ইম্পোর্ট ফ্রম জেসন ফাইল, আরেকটা আছে ক্রিয়েট ফানেল, তাই না? জেসন ফাইল দিয়ে কি হয়, ধরেন অনেকগুলো ফাইল ধরেন আমরা আগে কাজ করে ফেলছি, সেইটাকে আমরা চাইলে এখানে ইম্পোর্ট করার জন্য ওই জেসন ফাইলটা এখানে আপলোড করলে হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে একদম নতুন করে করতে, তাই না? তো সেই জন্য আমরা কোথায় ক্লিক করব, ইম্পোর্টে নাকি ক্রিয়েট ফানেলে? ক্রিয়েট ফানেল। ওকে, ক্রিয়েট ফানেলে ক্লিক করার পর আমার কাছে এরকম অনেকগুলো অপশন আসবে, বাট আমরা চাচ্ছি, আচ্ছা এইটা কি, বাট আমরা চাচ্ছি হচ্ছে একটা সিম্পল একটা নিতে। সো সিম্পলের জন্য আমরা স্টোর চেকআউট 2 নিতে পারি। কি নিব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লাইভ প্রিভিউ এবং আরেকটা হচ্ছে ইম্পোর্ট ফানেল। লাইভ প্রিভিউ থেকে আমরা দেখতে পারবো যে জিনিসটা দেখতে কেমন, এবং ইম্পোর্ট ফানেল থেকে আমরা ইম্পোর্ট করবো। সো আমাদের দেখা দেখির দরকার নাই, কারণ সবগুলো আমরা নিজেরাই কাস্টমাইজ করব। সো এই জন্য কোথায় ক্লিক করব, লাইভ প্রিভিউ না ইম্পোর্ট ফানেল? ইম্পোর্ট ফানেল। আরেকটু জোরে বলেন। সো আমরা এই ফানেলটাকে নাম দিলাম, কি নাম দিতে পারি, ধরেন আমরা এখানে ধরেন আমরা রঞ্জুর জন্য করতেছি তাই নাম দিলাম রঞ্জু। আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, ল্যান্ডিং দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন। দেওয়ার পরে আমরা ইম্পোর্ট ফানেলে ক্লিক করব।
এটা একটু টাইম নিবে ইনস্টল ইম্পোর্ট হয়ে আপনাকে ডিরেক্ট ফাইনাল পেজে নিয়ে যাবে। ওকে, আমার মনে হয় সবার এই যে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসছে, তাই না? এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসছে না সবাইকে? আচ্ছা, ধরেন আপনি এই সাইট থেকে বের হয়ে গেছেন, এখন নতুন করে আবার ঢোকার পরে আপনার ড্যাশবোর্ডে আসছে, তাহলে আপনি এটা কোথা থেকে খুঁজে পাবেন বলেন তো? কোথা থেকে খুঁজে পাবেন? কোথা থেকে খুঁজে পাবেন ভুলে গেছেন? আমরা কার্ড ফ্লোতে রাখবো মাউস, ফানেলস নামে অপশন আছে, ফানেলসে যাব, ফানেলসে যাওয়ার পরে দেখবো যে আমরা যে কয়টা ফানেল ক্রিয়েট করছি সেগুলো এখানে আছে কিনা। আমরা এখানে কি দেখতেছি, কি নাম আছে? রঞ্জু, আমরা রঞ্জু দিছিলাম তাই এখানে আছে, আপনারা যা ইচ্ছে তাই দিতে পারেন। সো এখন তো আগে আর দুইটা সেক্টর আসছিল তাই না, এখন তাইলে একটা আসতেছে কেন? ওইখানে তো দুইটা অপশন ছিল না, এইখানে এরকম আসতেছে কেন? এইখানে দেখেন একটা অপশন আছে ভিউ ফানেল, আর এটা হলো এডিট ফানেল। সো আমরা যদি এডিট ফানেলে ক্লিক করি তাহলে আমাদের ওই পেজ দুইটা চলে আসবে যেখান থেকে আমরা এডিট করতে পারবো। ওকে, সো আমরা ফানেলে আসার পর আমাদের এইরকম একটা পেজ সবারই আসছে, রাইট? আচ্ছা, সো এইখানে দুইটা পেজ আছে, একটা হলো চেক আউট পেজ, একটা হলো থ্যাংক ইউ পেজ। চেক আউট পেজ এন্ড থ্যাংক ইউ পেজ। চেক আউট পেজ হলো মূল পেজ এবং থ্যাংক ইউ পেজ হলো অর্ডার করার পরে যে পেজটা আসে। বুঝতে পারছি ব্যাপারটা? ধরেন আমরা একটা জিনিস দেখাই, চেক আউট এবং থ্যাংক ইউ পেজ দুইটাই আমরা হচ্ছে করে দেখাই। এইটা একটা ল্যান্ডিং পেজ, এইটাতে কেন করতেছি না? আমরা করলে এটা ফেক অর্ডার হয়ে যাবে, তাই না? আর এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এটাতে করলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা নাম দিলাম, ধরেন নাম জুনায়েদ, জামালপুর 01। আচ্ছা, এটা দেওয়ার পরে হচ্ছে আমরা এই যে প্লেস অর্ডারে ক্লিক করলাম। ও আচ্ছা, এই নাম্বারে এইখানে আমরা ওই যে বললাম না আইপি ব্লক করব, আইপি ব্লকের অপশন করে রাখছি, এই জন্য একটা অর্ডার প্রসেসিং হয় নাই দেখে আমাকে কি আরেকটা করতে দিতেছে না। সো আমরা নাম্বার একটু চেঞ্জ করে দেই। ও আচ্ছা, একই আইপি তে বারবার করা যাচ্ছে না, কারণ এই আইপি দিয়ে আমরা গত ক্লাসে এখানে অর্ডার করছিলাম তো, এই জন্য। আচ্ছা, যাই হোক, এইখানে অর্ডার করলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, সেটা হবে কি আমার থ্যাংক ইউ পেজ। তো শুরুতে আমাকে এখানে একটা লাল কালি দিয়ে দেখাচ্ছে যে দেখো ভাই, তুমি তোমার প্রোডাক্টই সিলেক্ট করো নাই, যে প্রোডাক্টটা তুমি সেল করবা, তাই না? তার মানে হচ্ছে আগে আমার কি করতে হবে? প্রোডাক্টটা তো বানাইতে হবে, ওয়েবসাইটে ইম্পোর্ট করতে হবে বা দিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, দেখেন ই কমার্সের নিচে একটা অপশন আছে প্রোডাক্টস, সবার দেখা যায়? খুঁজে পাইছেন? তাইলে প্রোডাক্টে এখানে অনেকগুলো অপশন আছে। আমরা ইন জেনারেলি আমরা যদি একটু কিছু বুঝি, তাহলে নতুন প্রোডাক্ট যোগ করার জন্য কোথায় ক্লিক করব? ওকে, গুড। লেভেল 3 মানে ল্যাব 3 তো খুবই ভালো পারে, আমাদের আমাদের লেভেল ডেভেলপমেন্ট এটা বলতেই পারে নাই। যাই হোক, সো অ্যাড নিউ প্রোডাক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা প্রোডাক্ট, এইখানে আমি যদি হচ্ছে এই জিনিসটা বা এই পেজটা যদি বুঝাইতে যাই মিনিমাম 30 থেকে 40 মিনিট লাগবে। তো যাই হোক, আমরা এত না গিয়ে জাস্ট বেসিক বা যেইভাবে আর কি ল্যান্ডিং পেজ কাজ করে অতটুকুই বুঝি। প্রথমে আছে হচ্ছে এটা প্রোডাক্টের নেম। সো আমরা প্রোডাক্টের নেম সিলেক্ট করি। দেখেন এইখানটাতে ওরা প্রোডাক্টের নাম কি দিছে, সুপার প্রিমিয়াম সুক্কারি রোতাপ 3 কেজি। ওকে, আমরা এটাকে কপি করে এখানে দিলাম, এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে বলতেছি যে তুমি কি প্রোডাক্টের ডেসক্রিপশন দিবা। প্রোডাক্টের ডেসক্রিপশন তো আসলে ল্যান্ডিং পেজে লাগে না, বাট আমরা যখন একটা ফুল ওয়েবসাইট নিয়ে কাজ করি তখন আমাদের এটা লাগে। ধরেন আমরা দেখাই, ধরেন আমরা একটা প্রোডাক্ট দেখাইতেছি, এইখানে এই যে দেখেন এটা হলো কি আমার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, আর লং ডেসক্রিপশন এখানে দেওয়া হয় নাই, তার জন্য এখানে দেখাচ্ছে না। বুঝতে পারছেন? সো আমরা অনেক সময় দেখব যে প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়ার অপশন আমাদের থাকতে পারে, তখন আমরা এই প্রোডাক্ট ডেসক্রিপশনে দিব। বুঝতে পারছি ব্যাপারটা?
আবার আরেকটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা আমরা অ্যাড করতে পারি। বাট আমরা অনেক কিছু আছে এই প্রোডাক্ট অ্যাডের ভিতরে, আমরা এত কিছুতে যাইতেছি না। এইখানে একটা পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে। পার্মালিঙ্ক বলতে আমাকে বুঝাইতেছে দেখো তোমার লেখাটা কেমন হবে, প্রোডাক্টের পরে সুপার প্রিমিয়াম সুপার হবে এরকম। সো আমরা এটাকে চাইলে চেঞ্জও করতে পারি। কি চেঞ্জ করতে পারি, আমরা দিলাম যে এখানে রঞ্জু ডেটস মানে হলো রঞ্জুর খেজুর, তাইলে হচ্ছে এরকম দিয়েও আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে কি আমরা এটাকে পার্মালিঙ্কটা কাস্টমাইজ করতে পারলাম, বা আমরা যখন মানুষকে তখন লিঙ্ক দিব এইভাবে শর্টার লিঙ্ক হবে। বুঝতে পারছি ব্যাপারটা? নিজেদের মতো করে আমরা ধরেন যখন এসইওর কাজ করব তখন আপনার এসইও আপনাকে বলে দিবে যে ভাই আমার লিঙ্ক গুলো যেন এরকম এরকম হয়, ইংলিশে যেন হয়, তাহলে আমারটা কি হবে প্রপার ওয়েতে এসইও হবে। সো এই জন্য তখন আমাদের এই স্ল্যাং গুলোকেও কি করতে হয়, চেঞ্জ করতে হয়। ওকে, এরপরে দেখেন ডান দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ। দেখেন এইখানে নিচে প্রোডাক্ট ইমেজের একটা অপশন আছে, রাইট? আছে না? সো আমরা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট ইমেজটাকে সেট করি। চলেন ছবিটাকে সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরে এইখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে ছবিটাকে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এখানে ফাইলটা নিচ্ছে না কারণ আমরা লোকাল ফাইলে কাজ করতেছি, এটা ডাব্লিউইপি ফাইল সাপোর্ট করে না, এটার লাগে হচ্ছে জেপিজি অর পিএনজি। বাট আমরা যখন ডোমেন হোস্টিং পারচেজ করে কাজ করব তখন ওয়েব ফাইলই কাজ করবে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝছি ব্যাপারটা? এখন ক্লায়েন্ট আপনাকে জেপিজি ফাইল দিল, আপনার সেটাতে কি কিসে কনভার্ট করতে হবে, ডাব্লিউইবিপি তে, কারণ ডাব্লিউইবিপি ফাইলটা ওয়েবসাইট খুব দ্রুত রিড করতে পারে জেপিজি ফাইলের থেকে। বুঝছি ব্যাপারটা? তাইলে আমাদের এখানে জেপিজি আছে, সরি ডাব্লিউইবিপি আছে, আমরা চাচ্ছি এটাকে জেপিজি করতে। ডাব্লিউইবিপি টু জেপিজি লিখে সার্চ করলে অনেকগুলো অপশন চলে আসবে। বেসিক জিনিস আমরা জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে করতে পারবো আর কি। এটা ধরে এখানে দিয়ে দিলাম। এখানে যে জেপিজি আছে, জেপিজি ছাড়া ছবি যতগুলো ফরম্যাট আছে সবগুলো দিতে পারি, বাট আমরা জেপিজি দিয়ে কনভার্টে ক্লিক করলাম। হ্যাঁ হবে, এই জায়গাটাতে হবে। বাট আমরা যখন হচ্ছে ডোমেন হোস্টিং পারচেজ করে কাজ করব, রঞ্জু ডোমেন হোস্টিং পারচেজ করে কাজ করব তখন হবে কি ওয়েব ফাইলগুলা দিতে। ওয়েব ফাইল দিলে মানে হচ্ছে ওয়েবসাইটটা খুব দ্রুত ওই ফাইলগুলোকে রিড করতে পারে এবং রিলোড করতে পারে। ছোট বলতে 100 কেবির নিচে রাখলে ভালো হয়। সো এইটাকে আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করে জেপিজি করছি। এখন দেখেন এটাকে আমরা অ্যাড করি, কোনো প্রবলেমই হবে না। বাট আমরা যখন আবার বলতেছি যখন ডোমেন হোস্টিং নিয়ে কাজ করব তখন ডাব্লিউইবিপি নিয়েই কাজ করব। এরপর এই যে সিলেক্ট করার পর সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, আমাদের প্রোডাক্টটা সেট হয়ে গেছে। এরপর আরেকটা জিনিস দেখেন নিচের দিকে, এটা জাস্ট আমরা জেনে রাখি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ জিনিসটা কি জানেন, সেটা হলো এই যে ধরেন একটা ছবি, এই একটা ছবি, তাহলে এটাকে বলে গ্যালারি, এটাকে কি বলে। সো অনেক সময় হয় না, ধরেন আপনি একটা লেহেঙ্গা সেল করতেছেন, আপনার একটা লেহেঙ্গার 6টা 7টা কালার আছে, তখন আপনি হচ্ছে চাচ্ছেন যে সবগুলা কালার দেখানোর জন্য, তখন আপনার কি করতে হবে, প্রোডাক্ট গ্যালারি সেট করতে হবে না। বুঝছি ব্যাপারটা? ওকে, সো আমাদের তো সুক্কারি তো আর 6-7টা কালার হয় না লেহেঙ্গার মতো, তাই না? সো তাই আমরা এটাকে আর দিচ্ছি না। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি আমরা চাইলে সেট করতে পারি, বাট আমরা যেহেতু ফুল ই কমার্স ওয়েবসাইটে যাচ্ছি না তাই এটা করতেছি না, স্কিপ করতেছি। এরপরে আমাদের নিচের দিকে আসলে এই ডান সাইডে প্রোডাক্ট ডাটা নামে একটা অপশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বাট এইটা নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে, আপাতত ল্যান্ডিং পেজের জন্য আমরা এটা শর্টকাটে করি। আমরা রেগুলার প্রাইস একটা দিয়ে দেই, ধরেন আমরা এখানে এরা কত দিছে, এরা দিছে হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার বলতেছি। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পরে প্রোডাক্টের একটা নাম দিব, আমরা এটা চাইলে তার পারমা লিঙ্কটাকেও চেঞ্জ করতে পারি এডিটে ক্লিক করে। এরপরে যেটা আসলে নিচের দিকে আসলে আমাদের চাইলে প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করতে পারি। যখন আমরা ই কমার্স নিয়ে কাজ করব তখন প্রোডাক্টের ডেসক্রিপশনটা লাগবে, বাট ল্যান্ডিং পেজের ক্ষেত্রে লাগে না। জি ও বাই ডিফল্ট একটা নিয়ে নিবে, আপনি ইংলিশে লিখলে বাই ডিফল্ট ওইটাই নিয়ে নিবে, বাংলাতে লিখলে বাংলাতেও নিয়ে নিবে। কিন্তু আমরা হচ্ছে নিজেদের প্রয়োজনে, যদি আমি মনে করি যে এই লিঙ্ক দিছে এটা আমার ভালো লাগতেছে না,
ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা তো অলরেডি সেট করাই আছে। কিভাবে সেট করা আছে, আমরা যখন উকোমাসটা ইনস্টল করি তখন বাই ডিফল্ট এটা করে ফেলে। সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে পার্মালিঙ্কে গেলাম। পার্মালিঙ্ক এইখানে অলরেডি আমরা যখন উকমার্স ইনস্টল করি তখন অলরেডি সে এটা করে ফেলছে। দেখেন নিচের দিকে আসেন, এই যে একটা লেখা আছে প্রোডাক্ট ক্যাটাগরি বেসড। প্রোডাক্ট ক্যাটাগরি হলে ধরেন আমি একটা ক্যাটাগরি দিলাম লেহেঙ্গা, তাহলে হবে কি, ধরেন আপনার ওয়েবসাইটের নাম, তারপরে স্ল্যাশ প্রোডাক্ট ক্যাটাগরি, তারপরে কি হবে লেহেঙ্গা, তারপরে হচ্ছে যে প্রোডাক্ট ট্যাগ, আমরা যদি ট্যাগও দেই তাহলে ট্যাগ হবে ওই রকম ট্যাগ ধরে 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 প্রোডাক্ট গুলো হবে। এটা অটোমেটিকলি সেট করা আছে, বুঝছি ব্যাপারটা? ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে হচ্ছে পরবর্তীতে প্রোডাক্ট ইমেজ থেকে প্রোডাক্ট ইমেজ সেট করতে পারি। আমরা চাইলে এখানে ভিডিও দিতে পারি। তারপর হচ্ছে ডান দিকে আমি রিমুভ করে দিচ্ছি, আবার দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, এই যে এরকম একটা অপশন থাকবে প্রোডাক্ট ইমেজ এবং নিচে লেখা থাকবে সেট প্রোডাক্ট ইমেজ। সো আমরা যেহেতু অলরেডি আপলোড করছি, এইখানে একটা অপশন আছে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরি মানে আমরা যতগুলা ছবি, ইমেজ, ভিডিও আপলোড করছি সব এখানে থাকবে, কিন্তু যদি নিজেরা কাস্টমাইজ ভাবে আবার আপলোড করতে যাই তখন আপলোড ফাইলসে যাব। বুঝছি ব্যাপারটা? ওকে, সো আমরা এটাকে সিলেক্ট করে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। গ্যালারির যে ব্যাপারটা বললাম, অনেক সময় দেখা যায় যে আমরা একটা প্রোডাক্টের অনেকগুলা কালার আছে, একটা প্রোডাক্টের অনেকগুলা কালার আছে, তো তখন আমাদের এরকম গ্যালারি মানে রাখা লাগে যে আমি ধরেন দেখতে চাই নীল কালারটা কেমন, সাদা কালারটা কেমন, তখন আমার এই প্রোডাক্ট গ্যালারিতে অন্যান্য ছবিগুলো আমার কি করতে হয়, অ্যাড করতে হয়। বুঝছি ব্যাপারটা? ওকে, তো সবকিছু হওয়ার পরে প্রোডাক্ট ডাটা নামে একটা অপশন আছে, এখানে আমাদের একটা রেগুলার প্রাইস সেট করতে হবে, সেল প্রাইস না। যখন আমরা ফুল ওয়েবসাইট করব তখন আমার সেল প্রাইস রেগুলার প্রাইস রাখা যেতে পারে, যেটা হলো ধরেন ধরেন আমি দিলাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমার 1500 টাকা, বাট আমি সেল করতেছি 1 টাকাতে, তাহলে হচ্ছে দেখাবো যে 99% কি অফ। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা অটোমেটিকলি দিয়ে দিবে, বাট আমরা রেগুলারের ক্ষেত্রে ধরেন 3300 টাকা যেহেতু ও রাখছে, আমরা 3300 টাকা দিয়ে এটাকে পাবলিশ করে দেই। ও আচ্ছা, উপরের দিকে এসে পাবলিশ বাটনে আমাদের ক্লিক করতে হবে, তাহলে পাবলিশ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা দেখি যে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা। এই যে যে লিংক আছে না, এই লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এই যে লেখাই আমার কাছে একটা পপআপ আসছিল, কংগ্রেচুলেশন, আপনি আপনার প্রথম প্রোডাক্টটা অ্যাড করে ফেলছেন। দেখছেন আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে না? এখন এখন হচ্ছে আমরা কি করব, কোথায় যাব তাহলে? ফাইনালসে গিয়ে আমরা প্রোডাক্টটাকে আগে অ্যাড করব। ওকে, যাচ্ছি আমরা তাহলে। তাহলে বলেন তো ফাইনালসে যাওয়ার জন্য কই ক্লিক করতে হবে? কার্ট ফ্লো থেকে ফাইনালস। সবাই ঘুমাই গেছে মনে হয় পিছনের দিকে, বুঝতেছেন আমার কথা? ওকে, হ্যাঁ, কার্ট ফ্লোতে রাখার পরে ফাইনাল নামে একটা অপশন আছে, ওইখানে যাইতে হবে। সো আমরা রঞ্জু নামে একটা ফাইল করছিলাম, ওইটাকে এডিট ফানেলে ক্লিক করে ফানেলটাকে এডিট করব। আচ্ছা, সো আমার শুরুতে যে ও রেড লাইন যে পপআপটা দিছিল, ভাই তুমি আগে তোমার প্রোডাক্টটা অ্যাড করো যে প্রোডাক্টটা নিয়ে তুমি বিক্রি করতে চাও। সো এটা করার জন্য দেখেন 3টা বাটন আছে, একটা হলো আই বাটন, এডিট বাটন, সেটিং বাটন, 3 ডট, তাই না? তো আমরা চাচ্ছি আগে সেটিং করতে। ওপেন সেটিংস এর জন্য কোথায় ক্লিক করব তাহলে? আই বাটনে? কথা বলে না, কই ক্লিক করব? আরো জোরে বলেন, কই কই ক্লিক করব? সেটিং। ওকে, যাই হোক, সেটিং এ ক্লিক করার পরে দেখবেন আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসবে, এইখান থেকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। তো শুরুতে আছে যে সার্চ ফর আ প্রোডাক্ট, সো আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টটা কি করব, সেট করব। সো আমাদের প্রোডাক্টটা মেবি হচ্ছে 3 কেজি, জাস্ট আমি 3 লিখলাম, 3 লিখলে মেবি চলে আসবে, অথবা আপনারা চাইলে পুরো নামটাও দিতে পারেন, মেবি আসবে না। আচ্ছা, ঠিক আছে, সো আমরা নামটা কপি করে এখানে সার্চ করলাম।
আচ্ছা আসছে না? এরকম আসার পরে দেখেন নিচে সবার এরকম আসছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা সিলেক্ট হবে এবং প্রাইসও সাথে দেখা যাবে। এরপরে অ্যাড বাটনে ক্লিক করবেন, তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা এই পর্যন্ত যতটুকু করছি, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এতটুকু পর্যন্ত করার জন্য আপনাদের সময় হলো 6 মিনিট। সো আমরা সহজ করার জন্য যেটা করব, আমরা এই চেক আউট ফর্মের এই বিষয়গুলোকে আমরা কমাই দিব, জাস্ট নাম, ঠিকানা এবং ফোন নাম্বার রাখবো। এবং আরেকটা জিনিস আমরা দেখাই, তাই আচ্ছা ঠিক আছে। সো এটা করার জন্য আমরা কোথায় যাব? ওপেন সেটিং এ। আবারও যারা মাউস ক্লিক করতেছেন, টিপ দিতেছেন, তারা পরের বার ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। ওকে, এবং আমি যেটা বলার ট্রাই করতেছি সেটা একটু জাস্ট মনে করেন এবং হচ্ছে আমার সাথে সাথে কথা বলেন, তাইলে আই গেস আপনারা পারবেন। তাইলে আমরা কোথায় আসলাম এখন? আচ্ছা বলেন, আমি তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেস এটা কেটে দিছিলাম, পরবর্তীতে আবার ফাইন্যান্স আসবো, কিভাবে আসবো রঞ্জু ভাই বলেন তো? প্রথমে লগ ইন করে ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডের পরে কি করব? ফানেলে যাব, মানে এইখানে ওয়ার্ড ড্যাশবোর্ডে কি ফানেল লেখা আছে? কার্ড ফ্লো থেকে ফানেল, ফানেলের ভিতরে তো অনেকগুলো ফানেলই থাকতে পারে। ধরেন খেজুরের জন্য আমি একটা করলাম, আমি আবার আচারের জন্য আরেকটা করলাম, তাইলে যে নাম দিয়ে সেভ করে রাখছি সেটাতে যাব। বুঝছি ব্যাপারটা? ক্লিয়ার? ওকে আচ্ছা। সো আমরা এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রো, আমরা প্রোটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। একটা প্রো নিতে মেবি মান্থলি $10 মতো পেমেন্ট করতে হয়, এটা আমি আপনাদেরকে গিফট দিব। ওকে ঠিক আছে, গিফট দেওয়ার জন্য তো আমাকে কিছু দিতে হবে, মানে আপনারা আমার সাথে ইন্টারেক্ট করবেন আর কি, কথাবার্তা বলবেন, তাইলে আমি আপনাদেরকে গিফট দিব। আচ্ছা এইখানে একটা অপশন আছে অ্যাপ্লাই কুপন প্রো, আমাদের প্রোডাক্ট অপশন এটাও প্রো, বাট আমাদের এত কিছু দরকার নাই। অর্ডার বাম্পস নামে একটা অপশন আছে, এইটাও প্রো, আমরা তাহলে এখানে যাচ্ছি না, প্রো যখন পাবো তখন এটা দেখবো। এরপর আছে হচ্ছে চেক আউট ফর্ম। চেক আউট ফর্মে দেখেন এনাবেল কুপন নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে নিচের দিকে আসে, এই যে দেখেন কুপনের একটা অপশন আছে, রাইট? বাট আমরা চাইতেছি না কুপনটা রাখতে, তাহলে কি করে দিব? অফ করে দিব। এডিশনাল ফিল্ড, এডিশনাল ফিল্ডটা হইলো আপনার নোট। দেখেন এখানে নোটের একটা অপশন আছে, এই যে দেখেন নোট, নোট হচ্ছে কি আমার এডিশনাল ফিল্ড। এন্ড আমি যদি নোট রাখি, বাঙালিরা ভুল করতে পারে কিনা? সচেতন নাগরিকরা ভুল করে না, বাট অনেকেই ভুল করে। সো আমরা চাচ্ছি না এটাও রাখতে, তাহলে কি করে দিব? অফ করে দিব। শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস, এই যে যেটা দেখাইলাম না, ডিফারেন্ট অ্যাড্রেসের একটা ফর্ম চলে আসলো, এই যে এটা, আমরা এটাও রাখবো না, তাহলে কি করে দিব? অফ করে দিব। ওকে, তার মানে হচ্ছে আমরা ইন জেনারেল এগুলো সবগুলো অফ করে দিলাম, রিলোড করে দিলে আমাদের দেখা যাবে। কিন্তু আমরা এই যে নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং হাবিজাবি যা আছে সবকিছু বাদ দিয়ে শুধু নাম, ঠিকানা, ফোন নাম্বার রাখবো। সেই জন্য কি করব, নিচের দিকে আসেন, হালকা নিচের দিকে আসলে ফিল্ড এডিটর নামে একটা অপশন আছে। লিখতেছেন আপনারা? কেউই লিখতেছেন না, মনে থাকবে না, যাই হোক। সো ফিল্ড এডিটরে যাওয়ার পরে এনাবেল কাস্টম ফিল্ড এডিটর নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা এটাকে এনাবেল করি, আমার কাছে অনেকগুলো অপশন চলে আসবে, রাইট? সো এখানে এই যে দেখেন আমাদের এখানে যত যা যা ছিল সবকিছু এখানে চলে আসছে, তাই না? সো আমরা যা যা রাখার রাখবো, বাকিগুলো রিমুভ করে দিব। আমরা লাস্ট নেম রাখার দরকার নাই, এই ফুল ফার্স্ট নেমই আমাদের কি হয়ে যাবে? ফুল নেম। সো আমরা এটাকে অফ করে দিলাম। কোম্পানি নেম রাখবো না, তাই এখানে দেখেন দুইটা অপশন, একটা হলো এনাবেল আর একটা হলো রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট তো বুঝেন, মানে ওইটা ফিল আপ না করা পর্যন্ত সে অর্ডার করতেই পারবে না। সো আমরা চাচ্ছি না কোম্পানি নেমও রাখতে, সো এটাকে অফ করে দিলাম। কান্ট্রি আমাদের দরকার নাই, জানি সে বাংলাদেশের লোক। আমরা স্ট্রেট বিলিং অ্যাড্রেস 1টা রাখতে পারি, কারণ হচ্ছে এটা হবে আমাদের কি ঠিকানা। এরপরে আছে হচ্ছে অ্যাপার্টমেন্ট, আমাদের দরকার নাই। টাউনেরও দরকার নাই, অফ করে দিচ্ছি। স্টেটেরও দরকার নাই, অফ করে দিচ্ছি। পিন দরকার নাই। ইমেল অ্যাড্রেস, কাউকে কোনো বাঙালিকে যদি বলেন যে ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা বসান, সে কি বসাবে? যদি সে না বসায় তাহলে কি সে অর্ডার করতে পারবে? দরকার নাই। সো আমরা এটা অফ করে দিলাম। তাহলে কয়টা রাখলাম? তিনটা। তিনটা রাখার পরে তিনটা কি, একটা হলো ফার্স্ট নেম, স্ট্রেট অ্যাড্রেস, আর একটা হলো কি ফোন, তাই না? এটা দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। যা কাজই করব কোথায় ক্লিক করব? সেভ চেঞ্জেসে। এখন আমরা এই পেজটাকে যদি একটু রিলোড দেই, তাহলে দেখেন আমাদের ক্ষমাটা চেঞ্জ হয়ে গেছে, মানে চেহারা, ফর্মের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এখন কি আছে? ফার্স্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, ফোন নাম্বার। আচ্ছা এগুলো একটু রিমুভ করে দিই, তাহলে আরো ভালো দেখা যাবে। বুঝতে পারছি? দেখেন আমাদের এখন কিন্তু অন্য কোনো কিছুই নাই, তাই না? শুধুমাত্র তিনটা আছে, কিন্তু এইটা অর্ধেক, এইটা অর্ধেক,
তাই না? সাইজটা উইথ অর্ধেক অর্ধেক না, বাট আমরা চাচ্ছি এগুলো একটু ফুল হোক। ধরেন এইটাতে ওরা কিন্তু ফুল রাখছে, যদি ভুল না করি, হ্যাঁ এই যে দেখেন পুরা নামটা ফুল রাখছে, মোবাইল নাম্বারটা ফুল রাখছে, জেলা রাখছে, আমাদের জেলাও রাখবো না, পূর্ণ ঠিকানা, এইভাবে সবগুলো ফুল রাখছে না। এখন আমরা চলেন এটাকে এডিট করি। এডিট করার জন্য ফার্স্ট নেমের পাশে সেটিং নামে একটা আইকন আছে, রাইট? সেটিং এ ক্লিক করলাম, দেখেন এখানে একটা আছে ফিল্ড উইথ কত পার্সেন্ট, 50%। তাহলে এটাকে যদি 100% করে দেই তাহলে হয়ে যাবে না? সো এখানে এটা ক্লিক করি, দেখেন 100% নামে একটা অপশন আছে, 100% দিলাম। এবং ফিল্ড লেভেল, লেভেল হইলো না, লেভেল যেটা মাঝখানে থাকে না, লেভেল হলো যেটা উপরে থাকে। এই যে পূর্ণ নাম, এটা হলো কি লেভেল। আমার নাম লিখুন বা আপনার নাম লিখুন, এটা হলো কি ফিল্ড, সরি এটা প্লেস হোল্ডার। এটাকে কি বলে? প্লেস হোল্ডার। আমরা প্লেস হোল্ডারও রাখবো না, শুধুমাত্র কি রাখবো? লেভেল। শুধুমাত্র কি রাখবো? লেভেল। সো আমরা এটাকে ধরে কপি করলাম, আপনারা নিজেদের মতো দিতে পারেন। সো এই ফার্স্ট নেমের জায়গায় আমরা বসাই দিলাম, ওই প্লাসের দরকার নেই। প্লেস হোল্ডারে যে আমরা যদি লিখি হাবিজাবি কখ, যা ইচ্ছা তাই লিখতে পারি। ধরেন লিখলাম রঞ্জু, বা পূরণ ধরেন এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম রঞ্জু। তাহলে আমাদের ওইখানে প্লেস হোল্ডারে এই জায়গাটাতে কি আসছে, যে আপনার নাম লিখুন না, তাহলে এখানে কি থাকবে? ওই রঞ্জু। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝছি? আমার মনে হইতেছে বুঝেন নাই। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন স্ট্রেট অ্যাড্রেসের এখানেও 50%, তাই না? আমরা এটাকে 100% করে দিলাম। এখানে প্লেস হোল্ডার কি লেখা আছে? হাউস নাম্বার, স্ট্রিট নেম। দেখেন আসলেই লেখা আছে, তাই না? লেখা আছে না? তো আমরা চাইতেছি না এটাও থাকতে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এবং পূর্ণ ঠিকানা এটাকে কপি করে আমরা এখানে এই লেভেলের এখানে বসাই দিলাম। বুঝতে পারছি ব্যাপারটা? এরপরে হইলো আমার ফোন নাম্বার। তাহলে সেটিং এ গেলাম, এইখানে আমরা ফোনটাকেও মোবাইল নাম্বারটা লিখে দিয়ে দিলাম। আপনারা নিজেরা যার যার মতো ইচ্ছা দিতে পারেন, সমস্যা নাই। সো এটা দেওয়ার পর আমরা কি করব? সেভ চেঞ্জেসে দিব বা সেভ সেটিংসে দিব। লোকাল হোস্টে কাজ করলে এরকম স্পিড একটু স্লো থাকবে, এটাই স্বাভাবিক, বাট আপনারা ডোমেন হোস্টিং নিলে একটু ফাস্ট কাজ করবে। আচ্ছা, আমরা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা তাইলে হচ্ছে আমরা এখন যত, আচ্ছা আমরা যারা আসলে পিছিয়ে যেতেছি, এটার কারণ হলো যে যখন এইদিকে থাকি আমরা তখন অন্যদিকে মনোযোগ হই। এই কারণে আসলে মানে টিচারদের কাছে আমার ভুল বুঝাবুঝি হয় যে আপনি ভালো বুঝান না, হ্যান ত্যান। সিরিয়াসলি আরেকটা বিষয় হলো, যে সামনে এসে কথা বলে না, উনার আসলে অনেকগুলা সাইকোলজির সাথে কাজ করে। যেমন আমি আপনাকে বলি, ধরো ফার্স্ট বেঞ্চের একজন এসে সে করে ফেলছে, থার্ড বেঞ্চের একজন করে নাই। তো ফার্স্ট বেঞ্চের একজন যে করছে সে চাইবে কি, সে আরেকটু শিখতে, রাইট? কিন্তু যে লাস্ট বেঞ্চে সে বলবে কি, ভাই আমাকে না শিখে কেন চলে যাচ্ছেন? তাহলে হবে কি, দেখেন ক্লাসের যে এনভায়রনমেন্ট এটা ঠিক থাকে না। একদম ট্রুলি ভাই, বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা যাই হোক, রেকর্ড হচ্ছে, ওকে। তাইলে আমরা এইভাবে এতটুকু পর্যন্ত করতে পারছি, রাইট? বুঝতে পারছি না? তো সামনের দিকে যাই, আবারও বলতেছি, যারা ভুল করতেছেন, নাম বলছিলাম স্টোর চেক আউট টু, রঞ্জু সাহেব নাম বলছিলাম স্টোর চেক আউট টু। ওকে, আমরা যাই করছি, আমাদের ওভারঅল সবকিছু করা শেষ। এখন আমরা পেজটাকে কাস্টমাইজ করব। কি করব? কাস্টমাইজ করার জন্য আমরা এরকম ফানেল পেজে আসছি, তাই না? আসার পরে আই বাটনের পাশে চেক আউট ফর্মে, যে চেক আউট ফর্মে স্টোর চেক আউট টু, আই বাটনের পাশে এডিট স্টেপ নামে একটা অপশন আছে। আছে না সবার? সবার নাই মনে হয় দিলে? সবার আছে? সবার আছে? আছে। আচ্ছা, থাকলে হচ্ছে এডিট স্টেপে ক্লিক করব। ওকে, ক্লিক করলে একটু লোড নিবে, এলিমেন্টর পেজ বিল্ডারটা আসবে। আচ্ছা, তার মাঝখানে বলে রাখি এলিমেন্টর জিনিসটা কি, লোড নিতে থাকো। এলিমেন্টর হইলো, আমরা HTML CSS কোড লিখি না স্ট্রাকচারের জন্য, ফাংশনালিটির জন্য জাভাস্ক্রিপ্ট করি না, এই সব কিছুই
ডেভেলপাররা সিস্টেম করে রাখছে যে আপনি খালি ড্র্যাগ করে ধরে ছেড়ে দিবেন, ও ওর স্টাইল HTML CSS সবকিছু অটোমেটিকলি বসায় নেবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমাদের জন্য ইজি করে দিছে না ব্যাপারটা? ওকে, সব আছে। আচ্ছা, অনেক আল্লাহর বান্দার দেখবেন এইরকম প্রবলেম আসতে পারে, এই যে এরকম এরকম প্রবলেম আসতে পারে। প্রবলেম আসার কিছু কারণ আছে, কারণটাতে না যাই, এটার সলিউশন কি করবেন, জাস্ট রিক্রিয়েট কিটে ক্লিক করবেন, তাহলে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এইটার কারণ হলো যারা বেশি উল্টাপাল্টা মানে এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করেন, এদের এই প্রবলেম গুলো হয় আর কি। জানি না এই ল্যাপটপ কি চালাইছে। আচ্ছা, এরপর হচ্ছে রিক্রিয়েট কিটে আমরা ক্লিক করতেছি, তবে আমাদের ক্রিয়েট করার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। রিক্রিয়েট কিটে ক্লিক করলাম, পরে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, আমাদের কাজ হয়ে গেছে। বুঝছি, যার এরকম আসবে আর যার না আসবে তার এটা খোঁজার দরকার আছে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা এডিট পেজটাকে যদি রিলোড দেই তাহলে আমাদের এডিটের অপশন চলে আসবে। এরপর হলো ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট আমি উইজেট গুলার নামগুলা যদি জানি, ব্যবহার গুলা যদি জানি, তাহলে আমি সব করতে পারবো। বুঝছি ব্যাপারটা? জি ভাই, কিসের অপশন আসতেছে না? ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, এটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, অনেকের এরকম প্রবলেম আসতে পারে, প্রবলেমটা হইলো ওকে, এই পেজটা আসলো, হ্যাঁ এটা দেখাইতে চাইছিলাম কিন্তু মানে হচ্ছে ভুল ক্রমে হয়তো ভুলে গেছি। আচ্ছা, দেখেন অনেকের এইরকম প্রবলেম হইতে পারে, কাজের ক্ষেত্রে হইতে পারে, সেটা হইলো দেখেন ভাইয়েরা, আমাদের অনেক সময় এরকম হইতে পারে যে এই এই যে এডিট বাটন আছে না, এটা বন্ধ দেখাবে, এটা ডিসেবল দেখাবে। যার হয় নাই সে দেখতে পারেন, যার হয় নাই সে দেখতে পারেন, এই কারণে যে পরবর্তীতে হইলে সলভ করতে হবে। আর যার হয়েছে সে একটু ভালো করে দেখেন। এরকম হইলে দেখবেন যে এই যে আপনি এডিটে ক্লিক করবেন, দেখেন একটা লেখা আসছে যে ডিসেবল ডিসেবল ডিসেবল, তাই না? তো এটাকে ঠিক করার জন্য কি করবেন, উপরের দিকে যাবেন, এখানে একটা সেটিং আছে গ্লোবাল সেটিং, আমরা সেটাতে ক্লিক করব, তাই না? না, এটাতে ক্লিক করব না, আমরা ক্লিক করব নিচে যে ফানেল সেটিং নামে একটা অপশন আছে। কোথায় যাব? ফানেল সেটিং। ফানেলে ক্লিক করার পরে দেখেন একটা অপশন আছে এনাবেল ইনস্ট্যান্ট লেআউট, এইটাকে জাস্ট অফ করে দিব এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রস দিয়ে দিয়ে আমরা এটাকে যদি রিলোড দেই, এডিটেবল হয়ে যাবে। দেখেন এডিটেবল হয়ে গেছে, এডিটেবল হয়েছে না? বুঝছি প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। ভাইয়ের নাম জানো কি? জোরে বলেন। সাকিব, বুঝছেন ব্যাপারটা? ওকে, সো আমরা এখন হচ্ছে আমাদের রিকমেন্ডেড বা যেই ডিজাইনটা করব সেটাকে সাইডে রাখি, এরকম একটা ডিজাইন করব। আচ্ছা, তার আগে আচ্ছা দেখেন আমাদের এখানে অনেক হিজিবিজি অনেক কিছু আছে, তাই না? এবং কার ভিতরে কি আছে এটা বোঝার জন্য একটা স্ট্রাকচার, একটা বাটন আছে যে এই যে এই ধরনের লেয়ার টাইপের, এটাতে ক্লিক করলে আমাকে দেখাবে যে আর এরকম যাটা আসুক গডিট মডিট দিয়ে দেন, তাহলে দেখবেন যে এরকম অনেকগুলা কন্টেইনার আছে এবং এই কন্টেইনারের ভিতরে অনেক কিছু আছে। সো আমরা এই যে নিচের দিকে ফ্রিকোয়েন্টলি যে জিনিসটা লেখা আছে এটাকে আমরা রাখতে চাচ্ছি না, দরকার আছে কোনো আমাদের নাই। সো আমরা এই যে ক্রস বাটনে দিলেই কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, তাই না? সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। নিচে আরেকটা অপশন আছে ভাই, আবার ভুলেও কিন্তু এই ফর্মটাকে ডিলিট করে দিয়েন না। ওকে, সো এইটাকে আমরা ডিলিট করে দিলাম রিফান্ড কপিরাইটের, এবং আমরা চাইতেছি না এই ছবি টবি এরকম থাকুক। এবং দেখেন এইটাতে সাইডে দেখেন স্ট্রাকচারে কন্টেইনারে ক্লিক করলে কন্টেইনারের ভিতরে কি কি আছে এবং কোন কন্টেইনার এটা সিলেক্ট হয়েছে, তাই না? বুঝছেন? আমরা এইটাকেও ডিলিট করে দিলাম, শুধুমাত্র ফর্মটাকে রাখলাম। এবং এইখানে ভিতরে একটা হাবিজাবি বহুত কিছু আছে, আমাদের এটারও দরকার নাই। আমরা এটাকেও এই কন্টেইনারটাকে এই যে এরকম দেখবেন এইগুলো যেগুলো এগুলো সবগুলো কি এক একটা কন্টেইনার। সো আমরা এই কন্টেইনারটাকেও ডিলিট করে দিলাম। সো আমাদের ফর্মটা এরকম থাকলো, তাই না? কিন্তু দেখেন এই জায়গাটাতে পিছনটাতে একটা ব্যাকগ্রাউন্ড টাইপের মতো একটা আছে,
এবং হচ্ছে পরবর্তীতে বাকি কাজগুলো আমরা করি। সো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য প্রথমে তো আমাদের বুঝতে হবে, তার মানে এইটাতে যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে এতটুকুর মধ্যে, এই পুরাটা আমার একটা কন্টেইনার, এর ভিতরে আবার একটা কন্টেইনার আছে, তাই না? আবার এর ভিতরে নিচে আবার দুইটা কন্টেইনার আছে আলাদা আলাদা। বুঝছি ব্যাপারটা, স্ট্রাকচারটা? এবং দেখেন নিচেরটাতে কিন্তু আবার আলাদা অন্য অন্য কন্টেইনার আছে। সো আমাদের শুরুতে তাহলে বুঝতে হবে এখানে কি আছে, একটা কন্টেইনার আছে, তাহলে ওটা বড় একটা কন্টেইনার আমরা এখানে নেই। নেওয়ার জন্য কি করব দেখেন, 6 ডটের পাশে প্লাস একটা আইকন আছে। আবার বলতেছি, আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিরা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, পারলে লিখে রাখেন। এই যে 6 ডটের পাশে প্লাস একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে। এইরকম অপশন আসলে পাশে দেখবেন এলিমেন্টস নামে একটা অপশন আছে, এইখানে অনেকগুলা উইজেট আছে। অনেকগুলা কি আছে? কথা বলে না। উইজেট আছে। আমরা চাইলে এটাকে ধরে এইভাবে নিয়ে আসতে পারি, কান ধরে, অথবা আমরা প্লাস আইকনে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে, গ্রিড এবং ফ্লেক্স বক্স। আমরা এত প্যাচালে যাচ্ছি না, আমরা আপাতত ফ্লেক্স বক্সে যাচ্ছি। ফ্লেক্স বক্সে গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে তোমার ডিরেকশনটা কেমন হবে, রো, কলাম নাকি কি হবে? রো এবং কলাম তো বুঝি, তাই না? উপরে নিচে। কলাম হইলো কি উপরে, রো হইলো উপরে নিচে, তাই না? রো উপরে নিচে না রঞ্জু ভাই? রো উপরে নিচে না? কথা বলে না, তার মানে তো রো পাশাপাশি, আর কলাম কি উপরে নিচে। ধরেন আচ্ছা, এই জায়গায় যে পুরা যে একটা কন্টেইনার নিচে, এই কন্টেইনারটা কি উপরে নিচে আছে না? আচ্ছা, সো আমরা এটার কলাম, এটা হচ্ছে কি নিব, ডিরেকশন কি নিব, কলাম। আবারও বলতেছি, যার ইচ্ছে আছে যে আমি জাস্ট 1 ঘন্টায় কাজ করে 3000-5000 টাকা কামাবো, সে একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, মানি ইজ পাওয়ার, কি জানো, জি স্যার বানাইতেছেন। আচ্ছা, একটা আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই। এইটা আমার কালকে রাতের ক্লায়েন্ট, কালকে রাত 12টার সময় মেসেজ দিছে, বাংলাদেশি ক্লায়েন্ট। আজকে হচ্ছে স্টোর, আমরা স্টোর চেক আউট 2 নিয়ে কাজ করতেছি না, স্টোর চেক আউট 02 এমন হলো কেন? আচ্ছা যাই হোক, সো আমরা ইন্সপেক্টে যাওয়ার পরে এইরকম একটা সিচুয়েশন পাবো। সো এইখান থেকে আমরা কোথায় যাব, নেটওয়ার্কে যাব। কোথায় যাব, নেটওয়ার্ক। নেটওয়ার্কের পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, ইমেজটাকে আমরা সিলেক্ট করব। ইমেজটাকে সিলেক্ট করার পরে পেজটাকে একটু রিসেট দিব, এইটার মধ্যে যত ছবি আছে সব আমাকে বের করে দিবে। দেখেন আমরা এটাকে ধরে একটু উপরে দিকেও তুলতে পারবো। দেখেন এইখানে এই যে হোয়াটসঅ্যাপের ছবি, হ্যান দেন হাবিজাবি, এই যে রিভিউ R1 দিয়ে ও রিভিউ বুঝাইতেছে। এখন এই যে দেখেন ম্যাশ নামে একটা ফাইল আছে, তাই না? এর বুঝাই দিতেছে না, একটু ছোট, বাট বুঝাই দিতেছে যে এই ফাইলটা ওইরকম। সো এটাকে আমরা ডাউনলোড করব কিভাবে, ইউআরএল আছে, ইউআরএলটাকে ডাবল ক্লিক করে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি, তাহলে দেখেন ছবিটা চলে আসছে। বুঝছি ব্যাপারটা? তাহলে যে কোনো একটা ওয়েবসাইটের ছবি আমরা ডাউনলোড করতে পারবো না এইভাবে? ওকে, আচ্ছা তাহলে এটা সেভ করতেছি, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে। বলেন তো কি প্রবলেম? এক্সটেনশনটা দেখেন, ডাব্লিউপি ফর্মে আছে। কে বললো এটা? গুড। তাহলে ডাব্লিউবিপি ফর্মে আমাদের এই লোকাল হোস্টে কাজ করে না, সো যার জন্য, হ্যাঁ করে না স্যার, আপলোড হয় না। এই যে আমরা, হ্যাঁ নেয় না, ওয়েবে নেয়, ওয়েবে, এই যে ওয়েবে তো ডাব্লিউবিপি কাজ করে বেশি আর কি। সো তাইলে এটাকে আমরা কি করি, জেপিজি করি বা পিএনজি করি। সো আচ্ছা, এটা তো স্যারের এখানে অনেক ছবি, হ্যাঁ পাইছি, এখানে পাইছি। আচ্ছা দেখেন, ম্যাশ ছবিটাকে আমরা ডাউনলোড করলাম। এখন হচ্ছে এইটা কিসের মধ্যে আছে, ব্যাকগ্রাউন্ড আকারে আছে ওর, তাই না? সো আগে আমরা তাহলে একটা কন্টেইনারের স্ট্রাকচারটা কেমন হয়, একটা কন্টেইনার কি কি কাজ করে, এইটা একটু বোঝা ট্রাই করি, তাইলে কন্টেইনার গুলাকে আমরা কাস্টমাইজ করতে পারবো, তাই না?
ভাইয়া আমি যা বলতেছি এই ল্যান্ডিং পেজ আমার বানাইতে 1 ঘন্টা সময় লাগছে, বাট এটা শিখতে আমার অনেকদিন সময় লাগছে। বুঝছি ব্যাপারটা? তো আমি বেসিক কিছু কথাবার্তা বলবো, এগুলো হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এই ছেলে এত কথা বলে কেন, কিন্তু বাট এটা না জানলে আমি পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবো না। বুঝছি ব্যাপারটা? যাই হোক, সবার কাছে আবারও সরি চেয়ে নিলাম। প্রথমে যেই জিনিসটা আছে, কন্টেইনার কিন্তু আমরা একটা নিছি এবং এই কন্টেইনারটাকে আমরা একটা নাম দিয়ে দেই যে প্যারেন্ট কন্টেইনার বা ব্যানার কন্টেইনার, কি দিই, বা ফার্স্ট কন্টেইনার। এটাকে আমরা কন্টেইনারটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে আমরা লিখতে পারবো যে ফার্স্ট কন্টেইনার হিসেবে আমরা দেই ফার্স্ট প্যারেন্ট কন্টেইনার। ঠিক আছে, প্যারেন্ট কন্টেইনার মানে সবচেয়ে বড় কন্টেইনার, ওর ভিতরে কি যে কন্টেইনার গুলো সেগুলো কি হবে কি কন্টেইনার, চাইল্ড কন্টেইনার। ঠিক আছে, বুঝছি ব্যাপারটা? আচ্ছা, একটা কন্টেইনারের স্ট্রাকচারটা এলিমেন্টারের মধ্যে কি থাকে, শুরুতে থাকে ফ্লেক্স বক্স এবং গ্রিড। গ্রিডটা কি এটা আমরা আপাতত বুঝতেছি না, গ্রিড বুঝতে গেলে একটু টাইম লাগবে। সো আমরা ফ্লেক্স বক্স থাকবে, এরপর হলো বক্সড। এটা কি বক্স টাইপ থাকবে না ফুল উইথ হবে? ফুল উইথ হইলে কিছু কিছু প্রবলেম আছে। ধরেন হচ্ছে আপনি একটা লেখা লিখছেন অনেক বড়, সেই লেখাটা বক্সের বাইরে চলে যাবে, কিন্তু আপনি যখন বক্স করে দিবেন ওই বক্সের মধ্যেই সে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। সো আমাদের এখানে পরবর্তীতে আছে উইথ। উইথ মানে হলো কি পাশে কতটুকু হবে, তাই না? আমাদের এখানে যেহেতু মনিটর ছোট, সেই জন্য অনেক কিছু দেখা যাবে না। এখানে একটা পিক্সেল আছে যে 1140, এটা বাই ডিফল্ট সেট করে দিয়েছে, আমরা এটাকেও চেঞ্জ করতে পারবো। এখন আমরা এখানে চাচ্ছি যে আমাদের উইথটা হবে 1290 পিক্সেল। কত হোক 1290, এটা আমরা সেট করে দিলাম, আপনি যার যার মতো নিজের মতো করতে পারেন। এরপর হলো হাইট। এরপরে কি হাইট। হাইট মানে হলো কি আমার লম্বাই কন্টেইনারটা কতটুকু হবে। দেখেন হাইটে এখানে যদি আমরা এরকম ধরে বড় করি, দেখেন বড় হচ্ছে না? সো তাহলে হাইটের ব্যাপারটা বুঝছি আমরা। ওকে, গুড, আপনারা তো সবই বুঝেন। আচ্ছা, তাইলে আমরা হাইটটাকে সেট করতে পারলাম। ভাই এই জিনিসটা একটু বুঝি, মাউস ক্লিক ক্লিক শব্দ আসতেছে আমার কানে। এরপরে হচ্ছে আইটেমস। আইটেমস এর পরে প্রথম যে অপশন আছে সেটা হলো কি ডিরেকশন। সেটা কি ডিরেকশন। ডিরেকশনে এখন কোথায় আছে, কলাম। আরেকটা আছে কি রো। আমরা যদি রো দেই তাহলে এইখানে যদি একটা কলা বসাই, পরেরটা পরে যদি আবার একটা কলা বসাই, কলা দুইটা কই হবে, পাশাপাশি। কিন্তু আমরা যদি এইখানে নিচের দিকে দেই তাহলে কি হবে, উপরে বসবে একটা, নিচে বসবে একটা। আরেকটা হইলো রো রিভার্স, মানে হচ্ছে এমনি নরমালি কি রোটা কই দিয়ে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে, আর তখন কি আসবে, ডান দিক থেকে বাম দিকে। আর কলাম রিভার্স মানে কি নিচের থেকে উপরের দিকে। বুঝছি ব্যাপারটা? বাট আমরা এখন চাচ্ছি যে কলাম আকারেই থাকুক। এরপর হইলো জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট মানে হইলো আমার এই কন্টেন্টটা কেমন হবে, কন্টেন্টটা কেমন হবে। আমরা যাচ্ছি মানে স্টার্ট দিলে এটার ভিতরে যতগুলো আইটেম হবে সবগুলো কই শুরু হবে, স্টার্টে। সেন্টার দিলে কই হবে, মাঝখানে। এইটা হচ্ছে আমরা যখন কাজ করব নিজে একটু প্র্যাকটিস করে দেখবো, টিপ দিয়ে দেখবো যে আসলে কোথায় দিলে কি হচ্ছে। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে আবার দেখেন মজার বিষয়, আপনি দিছেন একটা বাট চাইতেছেন আমার এটা রাখার দরকার নাই, ধরেন আমরা সেন্টারে দিয়ে রাখলাম, এইরকম ডার্ক হইছে মানে কি এটা সিলেক্ট হয়ে আছে কোথায়, সেন্টারে। আপনি চাচ্ছেন উঠাই দিতে, তাহলে আরেকটা ক্লিক করবেন, দেখেন উঠে গেছে। বুঝছি ব্যাপারটা? ওকে, এরপর হলো অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস হলো আপনি এটার ভিতরে হেডিং অ্যাড করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন। এগুলা কিভাবে বসবে, ডান দিক থেকে বসবে, বাম দিক থেকে বসবে, মাঝখানে বসবে না কি বসবে, এইটা। সো এইটা আমরা আগামী দিকে দেখব। পরবর্তী আছে হচ্ছে গ্যাপস। পরবর্তী আছে কি গ্যাপ। গ্যাপ বলতে আমরা কি বুঝি বলেন তো? ফাঁকা জায়গা। ধরেন প্রথম ব্রাঞ্চের থেকে পরের ব্রাঞ্চের একটা গ্যাপ আছে না, এইটা এখন বর্তমানে কত আছে, 20 পিক্সেল। তার মানে একটা আইটেমস থেকে বা একটা উইজেট থেকে আরেকটা উইজেটের কতটুকু ফাঁকা দূরত্ব রাখবো, সেটাই হচ্ছে কি আমার গ্যাপস। বুঝছি ব্যাপারটা? বুঝি নাই, বুঝি নাই। মানে একটা কন্টেইনার ভিতরে আরো যদি কন্টেইনার থাকে, না এটা তাহলে একটু বুঝাই। ধরেন এটা একটা কন্টেইনার, আপনার এটা একটা কন্টেইনার, এই মাঝখানে 20 গ্যাপ আছে। আপনি চাইতেছেন এইটাকে তুলে এটার ভিতরে দিতে, না না না, আপনার এইটার ভিতরে যেহেতু 20 নামে একটা কন্টেইনার, মানে একটা কন্টেইনার রাখছেন, ওই কন্টেইনার থেকে আপনি ওর পরে যদি আরো 100টা কন্টেইনারও দেন, তাহলে উপরে যে প্যারেন্ট কন্টেইনার ওইটাতে যত গ্যাপ দিবেন ততই ফিক্সড হবে, ওইটার অনুযায়ী হবে। আবার ধরেন ভিতরে আপনি একটা কন্টেইনার নিছেন,
ভিতরে 100টা কন্টেইনার নিছেন, একটার ভিতরে আরো 100টা নিছেন, ওই 100টা লাস্টের ভিতরে আপনি একটা হেডিং এড করছেন, লাস্টের ভিতরে হেডিং এর পরে আরেকটা হেডিং এড করছেন, তাহলে ওই লাস্টে যত গ্যাপ দিছিলেন তাহলে ওইখানে কাজ করবে। বুঝছি ব্যাপারটা? ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা জিনিস আছে হচ্ছে র‍্যাপ এবং নো র‍্যাপ। এটা আমরা যখন কাজ করব তখন দেখে বুঝবো। হ্যাঁ, আপাতত বুঝার দরকার নাই। র‍্যাপ মানে হচ্ছে ছোট্ট একটা জায়গাতে সবগুলাকে গুছায় ফেলা, আর নো র‍্যাপ মানে কি, যা আছে তুমি চোমার মতো ছড়ায় ছিটে যাও। বুঝছি ব্যাপারটা? এরপর হলো অ্যাডিশনাল সিটিং, এটা হলো ওভারফ্লো। ওভারফ্লো জিনিসটা দেখবেন অনেক অনেক ওয়েবসাইট আছে, মোবাইলে দেখবেন ওর ওয়েবসাইট শেষ বাট সাইডের দিকে চলে যায়, এটাকে বলা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লোটাকে যদি আমরা এখান থেকে হিডেন করে দেই তাহলে কি হয়ে যাবে, ওভারফ্লোটা দেখা যাবে না। যাই হোক, এগুলা একটু পরের বিষয়, আমরা এখন বুঝি। এরপর আছে স্টাইল। তাইলে আমরা এখন যেটা দেখলাম এই লেআউট এবং অ্যাডভান্স, এটা হলো এইচটিএমএল, এটা কি, এবং এইখানে নিচের দিকে আছে জাভাস্ক্রিপ্ট, নিচের দিকে আছে জাভাস্ক্রিপ্ট, আর স্টাইল আমার কি, সিএসএস। একদম কথা ক্লিয়ার? বুঝছি? কথা ক্লিয়ার? কথা বলে না, ক্লিয়ার? আমি আসলে চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যায়, আপনারা কথা না বললে মনে করি আপনারা বুঝতেছেন না কিছু। আচ্ছা, স্টাইলে আসার পর আমরা কি দেখতেছি, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে তো বুঝি যে আমার পিছনে কি হবে, তাই না? ব্যাকগ্রাউন্ডে 4টা অপশন আছে। কয়টা আছে? সাউন্ড মানে আমি প্রপার শুনতেছি না, কয়টা অপশন আছে? 4টা অপশন আছে। প্রথম নাম্বারটা কি? ক্লাসিক। আচ্ছা, মাউস ক্লিক করতেছেন কে বলেন তো? ও আচ্ছা স্যার। আচ্ছা, ক্লাসিক, ক্লাসিকটাতে আমরা ক্লিক করি, দেখেন কি আসতেছে, 2টা অপশন আসছে, একটা হলো কালার আর একটা হলো কি, ইমেজ। তাহলে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসাইতে চাই তাহলে কি সিলেক্ট করব? ইমেজ। ক্লাসিকে যাব, ক্লাসিক থেকে ইমেজ। আমি যদি চাই একটা রং সিলেক্ট করতে, তাহলে দেখেন ওই রংটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। বুঝছি ব্যাপারটা? আই থিঙ্ক আপনারা মনে হয় এতটুকু বা জানেন আর কি। ওকে, সো এরপর একটা জিনিস আছে হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট তো বুঝি, 2টা কালার হবে। সো আমরা ধরেন এখান থেকে একটা কালার দিয়ে দেই, লাল সবুজের বাংলাদেশ, দেখেন এরকম হইছে। এইখান থেকে পরবর্তীতে আমরা লোকেশনে যাই, এভাবে চেঞ্জ করতে পারবো, সেকেন্ডটা লোকেশন চেঞ্জ করতে পারবো, রেডিয়াল করতে পারবো। এগুলো আমরা আপাতত একটু পরে দেখি। এরপর আছে হচ্ছে ভিডিও। আমরা চাইলে ভিডিও দিতে পারবো। অনেক অনেক ওয়েবসাইটে দেখবেন পিছনের দিকে অনেক ওই যে উজুং বাজুং অনেক কিছু ঘুরে না তারের মতো, এটাও কিন্তু ভিডিও। ঠিক আছে, সো আমরা চাইলে এখান থেকে ভিডিও দিতে পারবো। এই যে ইউটিউবের ভিডিও আমরা দিতে পারি। ধরেন 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 স্যার, এটাতে ইউটিউব আছে? আচ্ছা, এখানে আমরা একটু ধরি যে ওয়েবসাইট কিভাবে অ্যাড করবো একটু দেখাই। ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ভিডিও। আচ্ছা, ধরেন আগুন জ্বালায় দেই আমরা নাকি, ধরেন আমরা এটা দেই, কার পাখি উড়ে যেতেছে। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, ধরেন আমরা এই যে এটা দিই, এটা একটু বেশি এক্সট্রিম লেভেলের না? আচ্ছা, তো আমরা কিভাবে দিব এটাকে? নিচের দিকে একটা শেয়ার নামে একটা অপশন আছে না, শেয়ারটাকে ক্লিক করলে এরকম একটা লিংক পাবো, এটাকে কপি করে আমাদের এই যে লিংকে বসাই দিব। কি হলো? আচ্ছা, বসাই দিলাম এবং এই কালারটাকে আমরা উঠাই দিলাম, দেখেন হইছে না? এখন আমরা যদি সেটা, চলো একটু হাইটটা একটু বাড়াই দিই, সো হাইটটা একটু বাড়াই দিলাম। জোস না ব্যাপারটা? হ্যাঁ, তখন এইটাকে ভিডিওটাকে ডাউনলোড করে আমি নিজে স্টোর করে এখানে দিতে পারবো, অথবা আমার একটা ইউটিউব চ্যানেল আমি দিতে পারবো, এইভাবে আর কি। সো নরমালি ধরেন ওই যে ক্লায়েন্টের কাজটা দেখাইলাম, ওইটা কিন্তু হচ্ছে ও যে ভিডিওটা আপলোড করছে ওর জিমেইলে ওই চ্যানেলে যেন রাখছে, যেন ওটা হারায় না যায় আর কি। সো এরকম করতে হবে। সো আমরা আপাতত কি করব, আমরা যেই ওয়েবসাইটটা বানানোর বা ল্যান্ডিং পেজ বানানোর চেষ্টা করতেছি, এখানে ভিডিও ব্যবহার করছে, করে নাই, ইমেজ ব্যবহার করছে। সো আমরা আপাতত এটাতে যাচ্ছি না। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্লাইড শো। আচ্ছা, এটাকে আমরা আপাতত হাইটটাকে রিমুভ করে দেই। স্লাইড শো ব্যাপারটা হইলো, কোথায় যেন ছিলাম, প্র্যাকটিসে। হ্যাঁ, এই ওয়েবসাইটে যাই, তাহলে স্লাইড শোটা বুঝাইতে পারবো। স্লাইড শো হলো এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, এটা স্লাইড শো হচ্ছে, একটু পর পর দেখেন জুম হয়ে অন্য ছবি আসতেছে, এটাকে কি বলে?
স্লাইড শো কোথায়? ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে স্লাইড শো বলতে আমরা যেটা বুঝি একটার পর একটা আরেকবার আসবে, ওইটা না। ইমেজের ক্ষেত্রে এটা হবে অন্য একটা কিছু। যাই হোক, সো ব্যাকগ্রাউন্ডে দিতে গেলে আমরা এভাবে কি সিলেক্ট করব? তাইলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কয়টা অপশন আছে? মানে সবার মনে নাই? সবার মনে নাই কয়টা অপশন আছে? বলছিলাম যে জুড়ে বললে আমার বোঝা যাবে। আমার গলা ভাঙতেছে, আমার গলা ভাঙতেছে, আপনাদেরও গলা ভাঙুক। কয়টা আছে? আচ্ছা, চারটার কি কি বলেন তো, সাকিব ভাই বলেন। ক্লাসিক, গ্রেডিয়েন্ট, ইমেজ। ইমেজ আছে, ইমেজ আর ভিডিও, তাই না? তাহলে চারটা হয়েছে না? ক্লাসিক, পরে কি বলছেন? গ্রেডিয়েন্ট, ইমেজ আর ভিডিও। হয়েছে? ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে না? কি কি হবে তাইলে? ক্লাসিক, গ্রেডিয়েন্ট, স্লাইড শো। ওকে, গ্রেট। তাইলে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা বানাবো, ল্যান্ডিং পেজটা বানানোর চেষ্টা করতেছি, সেটা হলো কি, সেটাতে কি ব্যবহার করছে ব্যাকগ্রাউন্ডে? ইমেজ। সো আমরা ইমেজে সিলেক্ট করব। সো আমরা তাহলে কোথায় যাব? ক্লাসিকে যাব। ক্লাসিকে আসলাম। ক্লাসিকে আসার পরে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, রাইট? সো আমরা ইমেজে এখানে ক্লিক করে মিডিয়া লাইব্রেরিতে দেখাইতেছি যে তোমার কি কোনো ফাইল অলরেডি আপলোড করে রাখছো, বাট আমরা বলতেছি যে না, আমরা তো করি নাই, আপলোড করি নাই। সো এটাকে আমরা যেটা ডাউনলোড করছি সেটাকে এখানে বসাই দিলাম। ভাইয়ের ভাই একটু পরে করেন আপনারা, এখন করলে ভুল হয়ে যাবেন। আবার বলতেছি, আপলোড করছি। হ্যাঁ, করার পরে কি করব? সিলেক্টে যাব। কই যাব? সিলেক্ট। তাহলে দেখেন আল্লাহর রহমতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পিছনে চলে আসছে, তাই না? কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? ব্যাপার হইলো কি, এইটা তো অনেক লম্বা, তাই না? এটা অনেক লম্বা না, কিন্তু এটা ছোট হয়ে আসছে। তাই বলে কি আমরা এখন হাইট বাড়াই দিব? না। আমরা কি করব, পরবর্তীতে যখন ওই আইটেমস গুলা ঢুকাবো তখন তো অবশ্যই সে ভিতরে কি হয়ে যাবে? মিল হয়ে যাবে, তাই না? এখন দেখেন এখানে আমাদের নিচের দিকে অনেকগুলো অপশন আছে। একটা হলো ইমেজ রেজুলেশন। রেজুলেশন তো মানে বুঝি। তো আমি কি রেজুলেশন কম দিব না বেশি দিব? অবশ্যই বেশি দিব। বেশির অপশনটা হলো ফুল। বেশির অপশনটা কি? ফুল। এরপর আছে হচ্ছে পজিশন। পজিশন মানে আমার ছবিটা যাই থাকুক না কেন, পজিশনে এখানে অনেকগুলো পজিশন আছে। সেন্টার, সেন্টার মানে উপরের দিক দিয়ে বা সব দিক থেকে আমার কি হবে? সেন্টারে থাকবে। আর আরেকটা জিনিস হলো, আচ্ছা অ্যাটাচমেন্ট, এটা একটু পরে দেখবো। রিপিট। রিপিট হইলো অনেকগুলো অপশন আছে। একটা হইলো রিপিট এক্স এক্স এক্স, মানে ধরেন আপনি ছোট্ট একটা ছবি দিলেন, তাহলে এক্স 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 মানে আমরা যে এক্স ওয়াই অক্ষ করছি না, তার মধ্যে ডান দিক থেকে বাম দিকে, সরি বাম দিক থেকে ডান দিকের দিকে কি হবে? ছবিগুলা যাইতে থাকবে। আর যদি এক্স ওয়াই দেই তাহলে উপরের থেকে নিচের দিকে কি হইতে পারবে? ছবিটা শেষ হয়ে গেলে আরেকটা ছবি তৈরি হবে। বাট আমরা দিব নো রিপিট, মানে ছবির কোনো যেন কি হয় না? রিপিট হয় না। এরপর হইলো ডিসপ্লে, হইলো আমরা কভার দিলাম। কভার হইলে কি হবে? আমাদের ম্যাক্স মানে পুরো উইকটা জুড়ে ছবিটা থাকবে। আশা করতেছি এতটুকু বুঝছি, তাই না? এরপর হইলো ওভারলে। ওভারলে তো বুঝি, ওভারলে বুঝি। কেউ একজন বলেন তো ওভারলে জিনিসটা কি? হুম, ওভারলেতে না দেখে বলেন তো এখানে কয়টা অপশন আছে? নামটা না দেখে বলবেন, ক্লিক না করে। দুইটা, কি কি বলেন তো? একটা ক্লাসিক আর একটা গ্রেডিয়েন্ট। গুড। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই ক্লাসিকে চাইলে এখানে এইটার উপরে আরেকটা ছবি দিতে পারবো, অথবা এইটার উপরে আমরা চাইলে অন্য একটা কালারও দিতে পারবো। এই দেখেন কালার কিন্তু হইতেছে, তাই না? এরকম করে আমরা কিন্তু কি কালার দিয়ে ওভারলে করতে পারবো। বাট আমরা চাচ্ছি না কোনো কিছু করতে। সো আপনি দিয়ে ফেলছেন, এটাকে বাদ দিবেন কিভাবে? কালারটা এখানে যাবেন এবং যে ক্লিয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বুঝছি ব্যাপারটা? এরপর হইলো বর্ডার। বর্ডার হইলো, আচ্ছা বর্ডারটা আমরা একটু পরে দেখবো, যখন পরের কন্টেইনার নিয়ে কাজ করবো তাহলে বর্ডার দেখলে সুবিধা হবে। ওকে, শেপ ডিভাইডার, এটাও আমরা পরে দেখবো। ওকে, এরপর হইলো অ্যাডভান্স। অ্যাডভান্সের ভিতরে আছে মার্জিন। মার্জিন তো বুঝি, মার্জিন বুঝি না? মার্জিন ধরেন আমরা গুগল ওয়ার্ডে যখন কাজ করি তখন মার্জিনের মধ্যে একটা অপশন থাকে যে চারদিক দিয়ে তুমি কতটুকু মার্জিন রাখবা। তার মানে হচ্ছে ওই মার্জিনের ভিতরে আমরা যা কাজ করি, কার ভিতরে কাজ করি? মার্জিনের ভিতরে। তার মানে হচ্ছে চলেন আমরা একটু দেখি। এইটা হলো একটা লিঙ্ক করা আছে, আমরা যদি এখানে লিখি 50, তাহলে 50 চারদিক থেকে দেখেন মার্জিন হয়ে আসছে। চারদিক থেকে
মার্জিন হয়ে আসছে, বাট আমার কি এই জায়গাটাতে মার্জিন দিলে পচা দেখা যাবে না? কারণ এটা আমাদের প্যারেন্ট কন্টেইনার, এটার ভিতরে আমরা অন্যান্য কন্টেইনার দিব, তাহলে অন্য কোনো কন্টেইনারে কাজ করতে গেলে আমরা তখন কি করব, তখন এটাতে চেঞ্জ করব। বাট এটা আপাতত এইভাবেই থাকুক। এবং আরেকটা হলো প্যাডিং। প্যাডিং হলো আমার কন্টেইনারের ভিতরে আমি কতটুকু গ্যাপ রাখবো, মার্জিন হলো পুরা ওয়েবসাইটের ভিতরে কতটুকু গ্যাপ রাখবো এই কন্টেইনারের জন্য, আর প্যাডিং হলো কি আমার এই কন্টেইনারের ভিতরে আমি কতটুকু গ্যাপ রেখে কাজ করব। সো দেখেন আমার এখানে অলরেডি লিংক করা, মানে লিংক ছিল। সো আমরা যদি এখানে 10 দেই, তাহলে দেখেন এইখানে ভিতরে যে সাদা সাদা একটা ব্যাপার আছে না, এটা কিন্তু দেখেন কমে যাচ্ছে। আমরা যদি 100 দেই, তাহলে দেখেন এই সাদাটা কোথায় চলে আসছে, এইখানে। তার মানে 74 সাইডে সে 100 করে বাদ দিয়ে পরবর্তীতে ভিতরে লিখবে। বাট আমরা চাইতেছি না যে এরকম কোন একটা কিছু হোক, আমরা চাইতেছি রাইটের দিকে 10 ছেড়ে দেই। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দেই। আমরা চাইতেছি টপের দিক থেকে একটু ফাঁকা থাকুক, কারণ মানে একটা লেখা যদি একদম উপরের দিকে চলে যায় তাহলে পচা দেখা যাবে না। তাই আমরা চাইতেছি টপের দিকে একটু দিতে এবং নিচের দিকে একটু দিতে। তাহলে হচ্ছে আমাদের প্রথমে লিংক থাকবে, এইটাতে ক্লিক করে আমাদের কি করতে হবে, আনলিংক করতে হবে। আনলিংক করার পর আমরা টপে দিলাম ধরেন 80। আই থিঙ্ক মোটামুটি চলে, ওরা মেবি এরকমই দিছে যদি ভুল না করি, তো 80। আচ্ছা ঠিক আছে, আমরা 50, 60, 70 দিতে পারি না। ওকে, 80 মনে হয় এনাফ, 80 ভালো দেখাবে। সো আমরা 80 দিলাম এবং চাইতেছি বটমে আমরা 30 দিতে, 30 পিক্সেল, এই যে এতটুকু ফাঁকা থাকবে, তাই না? আচ্ছা, রাইটে আমরা দিলাম যে হচ্ছে 10 পিক্সেল করে ফাঁকা থাকবে, লেফটে দিলাম 10 পিক্সেল করে ফাঁকা থাকবে। ঠিক আছে, তাইলে দেখেন ওই সাইডে আমরা যা হবে, এখন যা হবে সব কি এই যে এতটুকু জায়গা ধরে কাজ করবে, নাইলে কি হইতো একদম লেগে যাইতো লেখাটা, তাই না? ওকে, সো ফার্স্ট অফ অল এরপরে আমাদের এইখানে নতুন একটা কন্টেইনার আছে না, এটা কিন্তু আমাদের একটা কন্টেইনার, রাইট? সো তাইলে এই কন্টেইনারের ভিতরে আমরা এখন কি করব, আরেকটা কন্টেইনার নিব। কিভাবে নিব, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন কন্টেইনার নামে একটা অপশন আছে, অথবা এই প্লাস আইকন দুনিয়াতে নাই, এই প্লাস আইকন দুনিয়াতে নাই, তাইলে কি করবেন, উপরে একটা প্লাস আইকন আছে, বুঝছি ব্যাপারটা। এইটাকে ধরে আমরা জাস্ট এখানে ছেড়ে দিব, তাহলে কি আমার একটা কন্টেইনার চলে আসছে। দেখেন ফার্স্ট কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার আসছে। সো এই কন্টেইনারটাকে আমরা নাম দেই হেডিং কন্টেইনার, হেডিং কন্টেইনার। ঠিক আছে, এবং এই হেডিং এর ভিতরে আমার একটা হেডিং আছে এবং একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখেন একটা শ্যাডো টাইপের একটা ব্যাপার আছে, এবং একটা রাউন্ডেড একটা সিস্টেম আছে, সার্কেল আছে। সো চলেন করি। এখন দেখেন আপনারা ওয়েব স্টোর নামে একটা সাইট আছে, এখানে যাবেন কালার দেখার জন্য, কালার নেওয়ার জন্য ওয়েব স্টোরে যাবেন, লিখবেন কালার পিকার, এইটা আসবে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে এই যে এরকম থাকবে, দেখা যাবে না, এটাকে এই যে এরকম করে দিবেন, তাহলে এখানে দেখা যাবে। সো আমরা এটা দিয়ে কালারটাকে চুজ করব, এটা নিলাম, নেওয়ার পরে পিকে কালারে ক্লিক করলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবে ধরলাম, দেখেন কোডটা কপি হয়ে গেল। সো চলেন তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য কোথায় যাব, একজন বলছে, তার মানে বাকিদের মনে নাই, কোথায় যাব, স্টাইলে যাব। স্টাইল থেকে কোথায় যাব, ক্লাসিকে। ক্লাসিক থেকে ফটো না কালার, কালার। তো কালারে যাওয়ার পরে আমরা আমাদের কোডটা বসাই দিলাম, দেখেন খুব সুন্দর করে আমাদের ওইটা বসে পড়ছে, বুঝছি ব্যাপারটা। ওকে, এখন দেখেন এই জায়গাটাতে একটা কর্নার আছে, তাই না? আমরা কর্নার গুলা সেট করার জন্য এখন আমরা নিচের দিকে আসলে বর্ডার নামে একটা অপশন পাবো, রাইট? বর্ডারের টাইপ কি হবে, দেখেন এখানে বর্ডারের কোনো টাইপ আছে, মানে বর্ডারের সাইডে কোনো বর্ডার দেখা যাইতেছে নাই। সো আমরা তাহলে বর্ডার নিব না, কিন্তু রেডিয়াস মানে হচ্ছে 4টা কোণা কিন্তু কি অন্যরকম আছে। সো এইটাকে করার জন্য আমরা রেডিয়াসটাকে যদি বাড়াই, ধরেন 15 পিক্সেল দিলাম, দেখেন অলরেডি কিন্তু এটা বেড়ে গেছে, দেখা যায়। কিন্তু আসলে যেহেতু আসলে আমরা ভিতরে কোনো কিছু দেই নাই, এই জন্য কিন্তু এরকম চাপা হয়ে যাচ্ছে, বাট আমাদের রেডিয়াস চলে আসছে। রেডিয়াসের ব্যাপারটা বুঝছি। ধরেন আমি আমার ক্লায়েন্ট বললো যে দেখো এই জায়গাটাতে তুমি একটা লাল কালার দিয়ে দাও, তাহলে হচ্ছে আমরা কি করবো, এখানে ডিফল্ট থাকবে বর্ডার টাইপ থেকে আমরা কোথায় যাব, সলিড। এখানে আরো অনেকগুলো অপশন আছে, ডাবল, তারপর ড্যাশ, গ্রোভ। আমরা আপাতত সলিড দিলাম, এবং এইখান থেকে যে দেখেন উইথ কেমন হবে, আমরা চাইলে 100 পিক্সেলও দিতে পারি, তাহলে এরকম মোটা হবে। আমরা চাইলে 10 পিক্সেলও দিতে পারি, 1 পিক্সেলও দিতে পারি। আমরা আপাতত 1 পিক্সেল রাখতেছি।
দেওয়ার পরে এখানে কালার থেকে এরকম সিলেক্ট করে বা কালার নিজেদের মতো কালার দিয়ে আমরা কি করতে পারবো, কালার দিতে পারবো। কালার কিন্তু বসছে বাট আমাদের দেখা যাচ্ছে না, যদি 10 দেই তাহলে বুঝা যাবে। বুঝছি ব্যাপারটা? বাট আমরা চাচ্ছি না কোনো ধরনের বর্ডারের কালার রাখতে, নান বা ডিফল্ট দিয়ে দিলাম। এর ভিতরে আমাদের একটা হেডিং দিব। সো প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এরকম উইজেট চলে আসবে। আবার এই কন্টেইনারটাকে এডিট করার জন্য এই যে হেডিং কন্টেইনার উপরে ক্লিক করব, তাহলে কন্টেইনারের এডিটের অপশন চলে আসছে। বুঝছি ব্যাপারটা? সো প্লাস আইকনে ক্লিক করলাম, হেডিংটাকে ধরে মাঝখানে এনে ছেড়ে দিলাম এবং এই লেখাটাকে ধরে আমরা কপি করলাম। কপি করে এই যে দেখেন টাইটেলের এখানে আমরা লিখে দিলাম এবং লেখাটা চাচ্ছি হচ্ছে মিডলে হবে। এবং আরেকটা দেখেন কাজ করেন, এইটার নিচের দিকে একটা, এই যে যে কন্টেইনারটা নিচে, এটা নিচের দিকে একটু ফাঁকা আছে না, এবং উপরের দিকেও কিন্তু একটা ফাঁকা আছে, কিন্তু আমাদের এখানে কি হয়েছে, নিচে উপরে কোনো ফাঁকা নাই। তাহলে এটা এডিট করার জন্য আমরা কোন কন্টেইনারে যাব, ফার্স্ট কন্টেইনার, ফার্স্ট প্যারেন্ট কন্টেইনার নাকি হেডিং কন্টেইনার? ভেরি গুড, বাহ, এরা তো খুবই ভালো ল্যাব ওয়ানের চেয়ে। সো হেডিং 1 এ গেলাম, হেডিং কন্টেইনারে যাওয়ার পর আমরা কি করব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে প্যাডিং দিব না মার্জিন দিব? কেন প্যাডিং দিব? কারণ হচ্ছে আমরা চাইতেছি কন্টেইনারের ভিতরে গ্যাপ রাখতে, রাইট? সো প্যাডিং দিলে আমরা দিলাম, ধরেন এটাকে আনলিঙ্ক করে দিলাম, উপরের দিকে দিলাম হচ্ছে 30 পিক্সেল, নিচের দিকে দিলাম 40 পিক্সেল। আই থিঙ্ক এখন ঠিক আছে। সো আমরা মনে করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছি এবং সবাই এতটুকু পর্যন্ত করেন। আপনাদের সময় 10 মিনিট। সো আমরা যদি অ্যানিমেটেড হেডলাইট নিতে যাই, আমাদেরকে কি করতেছে, বলতেছে যে ভাই তুমি এই জিনিসটা কিনো। কিন্তু আমরা একটু আইসা এটার দামটা দেখি, বলেন তো 1 মাসের জন্য ওকে কত টাকা দিতে হবে? $5। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যদি 5,000 টাকা দেয় প্রতি মাসে, আপনি তাকে $5 দিয়ে কাজ করবেন? করবেন? করবেন না। তাইলে এখন এইটার দাম কত? $5। $5 না? তাহলে 1 বছরের জন্য কত? 60। $60 বাংলাদেশি টাকায় কত? কত টাকা? 7-8 হাজার টাকা। তাইলে এইখানে কতগুলো মানুষ আছে? তাহলে টোটাল কত টাকা হয়? সবাই এই 7,000 টাকা বাদ দিয়ে সবাই 1,000 টাকা করে আমাকে পার্সোনালি দিবেন, ঠিক আছে? আমি দেখাই দেই কিভাবে। না না না, সবাই পার্সোনালি 1,000 টাকা করে। তাইলে আমরা যে নতুন একটা ট্যাবে যাব, জাস্ট লিখবো প্রো এলিমেন্টস। কি লিখবো? প্রো এলিমেন্টস দিয়ে প্রো এলিমেন্টসে যাব, এখানে এখান থেকে ডাউনলোড করব। কে দেখাইছে এটা স্যার? আচ্ছা যাই হোক, ওটা আচ্ছা যাই হোক, আপনাদেরকে 1,000 টাকা ইয়ে করে দিলাম। তাইলে হচ্ছে এখন আমার কি করতে হবে, এটা অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য আমরা কি করব, আমাদের আগের পেজটাতে যাব। হ্যাঁ, না এটা ড্রাফট হয়ে থাকে আবার অটোমেটিকলি, অনলাইনে থাকলে অটোমেটিকলি ড্রাফট হয়ে থাকে। যাই হোক, পাবলিশ করলাম। তো আমরা হচ্ছে এইখানে ক্লিক করার পরে যে এক্সিট টু ওয়ার্ডপ্রেস আছে, এইটাতে ক্লিক করব, বাট কন্ট্রোল চেপে, কারণ আমরা চাই এই পেজটা থাকুক। কন্ট্রোল চেপে এটাতে দিলে আমাদের ওই যে সাইডে নতুন একটা ট্যাব হয়ে যাবে। যাই হোক, এগুলো একটু কেটে দেই। ইন্টারনেটের খুবই বড় প্রবলেম। ওকে, দেখেন পরবর্তীতে এরকম আসবে, এরকম থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের সাইনে ক্লিক করব। ওকে, বলছি এখানে ব্যাক টু ওয়ার্ডপ্রেসে যাব, পরবর্তীতে এখানে আসবে। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নাই। সো আমরা কি করব এখন, প্লাগইনস অ্যাড করব, তাই না? প্লাগইনস অ্যাড করার জন্য কোথায় ক্লিক করতে হয়? অ্যাড প্লাগইনে। তাহলে আমরা প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে যাব। আগের বার আমরা সার্চ করে প্লাগইন গুলো ডাউনলোড করছি, রাইট? কিন্তু আমরা এখন যেহেতু আপলোড করব, তাহলে দেখেন অ্যাড প্লাগইনসে যাওয়ার পরে একটা অপশন আছে আপলোড প্লাগইনস, তাই না? তাহলে আমরা কি করব, আপলোড প্লাগইনসে ক্লিক করব না? ক্লিক করার পরে এরকম একটা দেখতেছে খালি ঘর। সো আমরা এটাকে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে, ও সরি, আমরা এটাকে চুজ ফাইলে গিয়ে এটাকে কোথায় যেন আছে ডাউনলোডের মধ্যে,
আনজিপ করবো না, কেউ আনজিপ করবো না, এটাকে আনজিপ করবো না, জিপ ফাইল এখানে দিয়ে দিব, ডাউনলোড থেকে ওপেন করব, কেউ কিন্তু আনজিপ করবো না, ইনস্টলে ক্লিক করব। আচ্ছা দেখেন যদি হচ্ছে আমরা এই পেজটাকে রিলোড দেই তাহলে দেখবেন এটা আনলক হয়ে গেছে। আচ্ছা দেখেন এখন আমরা যদি হচ্ছে অ্যানিমেটেড লিখে সার্চ দেই তাহলে দেখেন এখন আর এটা লক নাই, ঠিক আছে। তো আমরা এটাকে ধরে এইটার নিচে ছাড়বো, কোথায় ছাড়বো, নিচে, নিচে দেওয়ার পরে দেখেন এইরকম আসতেছে। সো যা ইচ্ছা তাই থাকুক, বাট আমরা এটার স্ট্রাকচারটাকে একটু বোঝার চেষ্টা করি। শুরুতে 3 কেজি একটা লেখা আছে যার কালার হলো গ্রিন এবং তার উপরে রেড একটা সার্কেল যাচ্ছে, পরবর্তীতে কার্টুনে 300 টাকা ছাড় এরকম একটা লেখা আছে, এটার উপরে কোনো অ্যানিমেশন নাই এবং এইটার কালার হলো কি ব্ল্যাক। ওকে রাইট। সো আমরা দেখতেছি এই জায়গাটাতে কয়েকটা অপশন আছে, একটা হলো অ্যানিমেটেড স্টাইল, হাইলাইটেড, রোটেট। রোটেট মানে হলো একটার পর একটা আসবে, বাট এইটাও কি রোটেট না হাইলাইটেড বলেন তো? হাইলাইটেড, গুড। আর এটা হলো সার্কেল, এটা কিন্তু অলরেডি সার্কেলই আছে তাই না? সার্কেল ছাড়া আর কি কি আছে আমরা দেখি, কার্লি, আন্ডারলাইন, ডাবল, ডাবল আন্ডারলাইন, এগুলো সবাই আপনারা দেখবেন। হ্যাঁ, আমরা আপাতত সার্কেল রাখতেছি। এবং বিফোর টেক্সট, বিফোর টেক্সট মানে হচ্ছে অ্যানিমেশন টেক্সটের আগে কি লিখবো। সো বলেন তো এইখানে অ্যানিমেশন টেক্সটের আগে কোনো কিছু আছে? তাইলে আমরা এটা কি খালি রাখবো না কোনো কিছু রাখবো? ফাঁকা। সো এটাকে ফাঁকা দিয়ে দিলাম। তাহলে অ্যানিমেশন টেক্সটে কি আছে, 3 কেজি, রাইট। সো 3 কেজিটাকে কপি করে আমরা এই যে অ্যানিমেশন টেক্সটে লিখে দিলাম 3 কেজি, তাই না? শেষে কি আছে, কার্টুনে 300 টাকা ছাড়। সো এইটাকে কপি করে দেখেন, দেখা আছে আফটার টেক্সট, মানে অ্যানিমেশনের আফটার টেক্সটটা কি হবে। সো এটাকে পেস্ট করে দিলাম। তাহলে কি কাইন্ড অফ আমাদের ওদের মতো হইছে না? এখন দেখেন আমরা একটু উপরের লাইনগুলোকে কালার করার ট্রাই করি। এইখানে যেটা আছে এই ফন্টটাকে আমরা একটু যদি বের করার চেষ্টা করি তাহলে আমরা ফন্ট নিনজা নামে যে একটা এক্সটেনশন আছে, সো ক্রমে যাব, লিখবো ফন্ট নিনজা, এইটা করে আমরা এখন শেষ করতেছি। এটাকে ইনস্টল দিব, অ্যাড টু ক্রোম দিব এবং এটাকে আমরা পিন করে দিব। পিন করে দেওয়ার পর দেখেন আমি ফন্ট নিনজাতে দিলাম, আমাকে বলে দিবে এটার সাইজ কত, এটাতে কি কালার ব্যবহার করা হয়েছে, কি ফন্ট ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা দেওয়ার পর এরকম, জি জি, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি লেখা আসতেছে, ফন্টের নাম কি, হিন্দ শিলিগুড়ি, বোল্ড, এবং সাইজ কত 42 এবং লাইন হাইট কত 62 বা 60 এবং কালারও আছে। আমরা এটাতে ক্লিক করে কালারটাকে কপিও করতে পারবো, এই যে কালারটাকে কপি করে নিলাম, কালার কপি করে নিলাম। এখন দেখেন এই হেডিংটাকে আমরা স্টাইলে যাব, হেডিং এ কোথায় যাব, স্টাইলে গেলে অ্যালাইনমেন্ট নামে অপশন আছে, লেফট মানে
বাম দিক থেকে শুরু হবে, সেন্টার মানে সেন্টার, রাইট মানে রাইট, এটা তো বুঝি সবাই তাই না? সো আমরা সেন্টার দিলাম, দেওয়ার পরে কালার বা টাইপোগ্রাফি। ওকে, টাইপোগ্রাফি হলো আমাদের ফন্ট। ফন্টের এখানে আছে ফ্যামিলি, ফ্যামিলির নাম হলো কি, হিন্দ শিলিগুড়ি। সো হিন্দ শিলিগুড়িটাকে সিলেক্ট করলাম। সাইজ ছিল 42, আমরা 42 দিলাম। ওয়েট হচ্ছে বোল্ড, সো বোল্ড হইলো এখানে লেখা আছে, বোল্ড হইলো কত 700। এবং এইখানে ট্রান্সফর্ম আছে আপার কেস। আপার কেস মানে কি, আমি যাই লেখি না কেন সবগুলো কি হবে, বড় হাতের হবে। লোয়ার কেস মানে কি, আমি যাই লেখি না কেন সবগুলো ছোট হাতের হবে। ক্যাপিটালাইজড হইলেও কি হবে, ওই যে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলা ছোট হাতের। এরপর আছে স্টাইল। স্টাইল থেকে হইলো ইতালিক করতে পারবো এবং অবলিক করতে পারবো, এগুলা সামনে দেখবো। ডেকোরেশনে আন্ডারলাইন দিতে পারবো, ওভারলাইন দিতে পারবো, লাইন থ্রো দিতে পারবো, নান এইভাবে রাখতে পারবো। সো আমরা কিছু দিচ্ছি না, লাইন হাইটটাকে আমরা 60 দিয়ে দিলাম। ওকে, সো এখন হচ্ছে আমরা কালার দিব। নিচের দিকে আসলে আমরা স্ট্রোকও দিতে পারবো, আমরা শ্যাডো দিতে পারবো, এবং ব্লেন্ড আছে, ব্লেন্ড থেকে ব্লেন্ডের কি কাজ আপাতত এখানে দরকার নাই। টেক্সট কালারটাকে আমরা এখান থেকে আমরা যে কালারটা কপি করছিলাম পেস্ট করে দিলাম, দেখেন কালারটা চলে আসছে। বুঝছি ব্যাপারটা? ওকে, চলেন তাহলে আমরা এইটাতে ইয়া করি, কাজ করি। এটাতে ক্লিক করলাম, আমাদের এইখানে যে লেখা যে ফন্টটা আছে সেই ফন্টটার নাম হলো তিরো বাংলা, সরি বর্ণমালা। ফন্টের নাম কি, বর্ণমালা। সো আমরা বর্ণমালা ফন্টটাকে সেট করি। এইখানে অনেক কিছু আছে, এটা সময় স্বল্পতার জন্য দেখাইতে পারতেছি না, স্যার যেহেতু শেষ করতে বলছে দ্রুত শেষ করতেছি। স্টাইলে যাব,